হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আইসিটি ক্লাসে উপস্থিত হয়ে গেলাম। আজকে আমরা আইসিটি ক্লাসে কি কি অধ্যায় নিয়ে আলোচনা করব আমরা একটু লিখে ফেলি যে আজকে আমরা কি কি অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথমত আজকে আমরা যে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। এই তিনটা অধ্যায় নিয়ে আজকে আমাদের একটা ম্যারাথন ক্লাস হবে। এক ক্লাসে আমরা তিনটা অধ্যায়ে মোটামুটি কভার করে দেওয়ার চেষ্টা করব। আমাদের যত সময় লাগুক না কেন তিনটা অধ্যায় আমরা কম বেশি করে যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে যাতে করে যারা হচ্ছে এবার পরীক্ষা দিবে বা আমাদের আইসিটি স্পেশাল ব্যাচে যারা ছিল সবাই যাতে হচ্ছে তিনটা অধ্যায় ফুল শেষ হয়ে গেছে আমাদের, এখন এই তিনটা অধ্যায় যাতে করে আমরা একটা ফাইনাল রিভিশন ক্লাস দিয়ে দিতে পারি তার জন্য হচ্ছে আজকে আমাদের এই ক্লাসটা। তো যারা ইতিমধ্যে আমাদের সাথে যোগদান করছো তারা বলবা হচ্ছে সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, মরিয়াম শেয়ার দিয়ে দিছে, থ্যাংক ইউ মরিয়াম। সব দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু বলে দাও। থ্যাংক ইউ লামিয়া। জিম, জি ভাই ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। মাহি মল্লিক, অথই ক্লিয়ার। তো আজকে আমরা খুব বেশি ওয়েট করব না, যেহেতু আমাদের তিনটা ক্লাস আজকে হবে, তিনটা ক্লাস আমরা একবারে টানবো। তো আমরা শুরু করব কি দিয়ে সেটা দিয়ে দিই। ওয়ালাইকুম আসসালাম এমডি খান। জি ভাই সব ক্লিয়ার, থ্যাংক ইউ। জান্নাত যারা, আমি ক্লিয়ার। তো অলরেডি 15 জন চলে আসছে, যেহেতু আমরা আর ওয়েট না করি, আমরা ক্লাসে ঢুকে যাই। আমরা প্রথম কথা বলবো হচ্ছে চতুর্থ অধ্যায় নিয়ে, লাস্ট থেকে আমরা শুরু করি, যেহেতু আমরা এটা অনেক দিন ধরে 2-3 দিন ধরে করতেছি। দ্বিতীয় অধ্যায় আমরা চতুর্থ অধ্যায় থেকে শুরু করি। চতুর্থ অধ্যায়ে আমাদের আলোচনার বিষয় বা অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন এবং নেট মানে যে HTML সেটা। তো চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন ও HTML। তো এই ক্লাস থেকে আমরা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের একটা পুরোপুরি সাজেশনও তোমাদের দিয়ে দিব, যে সাজেশনটা ফলো করলে বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষায় কোথাও তুমি আটকাবা না, সেই সাজেশনটা আমরা একটু দিয়ে দিব। তো প্রথমে আমরা সাজেশন দিয়ে শুরু করি যে এখান থেকে আমাদের কি কি জানতে হবে। তো সর্বপ্রথম যেটা বলবো সেটা হচ্ছে এখান থেকে প্রচুর পরিমাণে যেটা আসে সেটা হচ্ছে ওয়েবসাইট কাঠামো। ওয়েবসাইট কাঠামো এটা কত মার্কের জন্য আসবে এটা তোমার একটু বলে দিই। যে HTML তুমি যখন এই অধ্যায়ে ঢুকবা সবাই HTML নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আসলে থিওরি, এই যে থিওরিটা এখান থেকে 3 মার্ক আসে, মানে নম্বর এটা আসবে। এবং এবং ঘ নম্বরে হরহামেশা আমরা HTML দেখতে পারি। এটা অথবা ঘয়ের জন্য আসতে পারে। যারা নতুন বা হচ্ছে এখনো পূর্ণাঙ্গ কোনো প্রস্তুতি নেওনি, চতুর্থ অধ্যায় ঝামেলা আছে, তারা কি কাজটা করবা, তারা হচ্ছে এই সাজেশনটা নিয়ে নিবা বা লিখে নিবা বা স্ক্রিনশট দিবা যে এইগুলো কি কি লাগবে। আজকে আমরা এই তিনটা অধ্যায় একদমই একবার ফিনিশ করে দিব এবং একটা সাজেশন মতোও দিয়ে দিব যে এই অধ্যায় থেকে কি কি পড়া লাগবে তোমাদের। আর একটা যেটা পড়বা সেটা হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইটের প্রকারভেদ এটাও 3 মার্কের জন্য আসে। তো আমরা অ্যাকচুয়ালি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 3 এবং 4 মার্কের জন্য যেটা আসে। ক খ নিয়ে আজকে আমরা কোনো আলোচনা করব না, আমরা 3 এবং 4 মার্কের জন্য যে আলোচনাটা সেটা আজকে করব। তাহলে আমরা চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করব ওয়েবসাইট কাঠামো, আর আলোচনা করব HTML নিয়ে, এবং আর আলোচনা করব ওয়েবসাইটের প্রকারভেদ নিয়ে। এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আসো আমরা আলোচনায় চলে যাই। প্রথম আলোচনা করি ওয়েবসাইটের কাঠামো নিয়ে। তো ওয়েবসাইটের কাঠামো যদি আমরা বিশ্লেষণ করি, সাধারণত ওয়েবসাইটের কাঠামোকে 4 ভাগে ভাগ করা যাবে। তাহলে ওয়েবসাইটের কাঠামো 4 প্রকার। ওয়েবসাইটের কাঠামো কাঠামো 4 প্রকার।
ওয়েবসাইটের কাঠামো কয় প্রকার? 4 প্রকার। আমি একটু শুনতে চাই কে এই 4 প্রকারের নাম বলতে পারবে? আমি 4 প্রকারের নামটা এখানে লিখে রাখতেছি। 1 2 3 4। আমি একটু শুনতে চাই তোমাদের কাছ থেকে। ওয়েবসাইট কাঠামো 4 প্রকার। এই 4টা কাঠামোর নাম কি? 4টাই পরীক্ষায় কম বেশি আসছে। আমার একটু বলে দিতে পারবা ওয়েবসাইট কাঠামো 4টার নাম কি? দ্রুত অ্যান্সার করবা। আজকে আমরা কিন্তু ক্লাসটা অনেক ফাস্ট নিব, কারণ আমাদের টাইম হচ্ছে 9টা থেকে 11টা। এই 9টা থেকে 11টার মধ্যে আমাদের অবশ্যই 3টা অধ্যায় শেষ করতে হবে। এবং আমি এটা তোমার গ্যারান্টি দিতে পারি, আজকে যদি 3টা অধ্যায় করো তাহলে তুমি যে কোনো পরীক্ষায় যে এর মধ্যে থেকেই প্রশ্ন পাবা। মানে গ এবং ঘ আমি ক্লিয়ার করে দিব আজকে 3টা অধ্যায়ের। তোমরা বলো কে বলবা 3টা 4 প্রকার কি কি? কে কমেন্ট করছো আমি একটু দেখতে চাই। অলরেডি 27-28 জন আমাদের সাথে আছে। কেমন আছেন? অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। আমার একটু বলে দাও, সেটা হচ্ছে যে কাঠামো 4টা কে কমেন্ট করবো? ফার্স্ট কমেন্ট আমি দেখতে চাই। কে আসো ফার্স্ট কমেন্ট করার মতো? একটু ফার্স্ট বলবো। আমি একটা কমেন্টই নিব, একটা কমেন্টের নাম বলবো। কে কমেন্ট করছো ফার্স্ট তার নামটা বলে দিব। পারি না, আচ্ছা পারো না তো আমি অবশ্যই বলে দিব। রুদ্র জানি না ভাই। আচ্ছা আমি তো ট্রি লিনিয়ার, আচ্ছা লিঙ্কড, আচ্ছা তিনটা বলছে ট্রি লিনিয়ার, আর একটা বলছে লিঙ্কড। ট্রি লিনিয়ার লিঙ্কড, একটা হাইব্রিড। বাহ, ট্রি লিনিয়ার লিঙ্কড আর একটা হচ্ছে হাইব্রিড। তো আসি, আমরা অনেকেই কমেন্ট করে ফেলছে, আমরা একটু শুরু করে দিই কাঠামোগুলোর নাম এবং সেগুলোর ব্যাখ্যাও আমরা করে দিব। তো প্রথম হচ্ছে আমরা যে কাঠামোটার নাম বলতেছি সেটা হচ্ছে ট্রি কাঠামো। ট্রি কাঠামোর আর একটা নাম আছে, একটু কঠিন নাম, কে বলতে পারবা? ট্রি কাঠামোর আর একটা নাম আছে, যে যে জানো কি জানো না? ট্রি কাঠামোর আর একটা নাম, এটার নাম হচ্ছে ট্রি কাঠামো বা হায়ারার্কি। হায়ারার্কি কাঠামো, এই নামটা একটু মনে রাখবা, এমসিকিউতে আসতে পারে। ট্রি কাঠামোর আর একটা নাম কি? ট্রি কাঠামোর একটা নাম হায়ারার্কি কাঠামো। তো প্রথম কাঠামোটার নাম ট্রি কাঠামো, দ্বিতীয়টা কাঠামোর নাম হচ্ছে লিনিয়ার কাঠামো। লিনিয়ার কাঠামো। 3 নম্বর কাঠামোর নাম লিঙ্কড কাঠামো। লিঙ্কড, অথবা এটার আর একটা নাম আছে, বা এটার আর একটা নাম হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। আরেকটার নাম হচ্ছে লিঙ্ক নেটওয়ার্ক কাঠামো, আর একটার নাম হচ্ছে হাইব্রিড কাঠামো। তো আমরা ইতিমধ্যে 4টা কাঠামোর নামই দেখে ফেলছি। কে যেন কই কমেন্টটা করছিল, 4টা কাঠামোর নামই দেখে ফেলছি। এখন আসো 4টা কাঠামো নিয়ে আমরা কথা বলি। 4টা কাঠামো নিয়ে আমরা একটু কথা বলি। 4 ধরনের যে কাঠামো আছে এইগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আমি এই পাশটা সবই মুছে দিলাম। তো আসো 4 নম্বর যে কাঠামো, 4টা যে কাঠামোটা আছে এই কাঠামো নিয়ে আমরা কথা বলি। প্রথম আমরা কথা বলবো ট্রি বা হায়ারার্কি কাঠামো। হায়ারার্কি কথাটা একটু ভালো করে বুঝে নিও। হায়ারার্কি কাঠামো, অনেকেই এই শব্দটা কঠিন বলে মুখস্থ করো না, কিন্তু তুমি একবার ভাবো 80% ছেলে মেয়ে শব্দটা মুখস্থ করো না, তাহলে যে মুখস্থ করে খাতায় লিখবা তার কি হবে? তার মানটা একটু বেড়ে যাবে না? যেখানে কঠিন সবাই থেমে যায় সেখানে যদি তুমি ঠিক করে লেখো তাহলে অবশ্যই তোমার মার্ক বাড়বে। যে শব্দগুলো কেউ লেখে না সেইগুলো তুমি লিখলে তোমার মার্ক বাড়বে। অতএব এই জন্য আমি এই কথাটা বলে দিলাম যে হায়ারার্কি কাঠামো, এটা কি কাঠামো? ট্রি কাঠামোর আর একটা নাম হায়ারার্কি কাঠামো। আসো ট্রি কাঠামোর ছবি আঁকি আমরা, প্রথমে একটা চিত্র দেখি ট্রি কাঠামোর। তো এটা হচ্ছে ট্রি কাঠামো। তো ট্রি কাঠামোরে যদি আমরা একটু এইভাবে আঁকি, এইভাবে হচ্ছে ট্রি কাঠামোর শাখা প্রশাখা ছাড়ায়। এটা হচ্ছে ট্রি কাঠামো। তো ট্রি কাঠামো যে আমরা যখন ওয়েবসাইট তৈরি করি তখন এইরকম কাঠামোতে আমরা ওয়েবসাইট তৈরি করি। তো আমি একটু তোমাদের চিত্রটা ভালো করে দেখাই দিতে চাই। যখন আমি চিত্রটা ভালো করে দেখাই দিব, আমি জানি চিত্র থেকেই তুমি এই সম্পর্কে 3 মার্কের প্রশ্ন লিখতে পারবা। তোমার খেয়াল রাখতে হবে কাঠামো থেকে 3 মার্কের প্রশ্ন আসবে, কাঠামো থেকে 4 মার্কের প্রশ্ন হয় না, সবসময় জন্য 3 মার্কের প্রশ্ন হয়।
তাহলে 3 মার্কের প্রশ্নের জন্য মিনিমাম 6টা লাইন তোমার ভালো করে মুখস্থ রাখতে হবে। আসো, এটা কেমন থাকে, এখানে লেখা থাকে হোম পেজ। আর সবাই বলি আজকের ক্লাসটা একটু টাইম লাইনে শেয়ার করে দাও, সবাই শেয়ার করে রাখো টাইম লাইনে। তুমি আজকের ক্লাসটা টাইম লাইনে শেয়ার করে রাখলে তুমি 3টা অধ্যায় পাচ্ছ, এরপরে 3টা অধ্যায় একটা ক্লাসের মধ্যে, এজন্য সবাই একটু শেয়ার করে দাও আজকের ক্লাসটা। প্রথমে দেখা থাকে সাব পেজ, এখানে থাকে হোম পেজ, এখানে থাকে মেইন পেজ, এগুলো পেজ, এগুলোর বলে মেইন পেজ, এইগুলোরে বলা হয় সাব পেজ। দেখো, তাহলে এখানে আমরা সর্বপ্রথম বলতে পারি ট্রি কাঠামো কাকে বলে। আমি বলছি যে 6টা লাইন আমি তোমারে এখান থেকে বের করে দিব। তুমি যদি চিত্রের দিকে ভালো করে খেয়াল করো, এখান থেকে 6টা লাইন তুমি বের করতে পারবে এবং 3 পাবা তুমি। খেয়াল করি, প্রথম কি লিখবা তুমি, তোমারে তো বলা হবে উদ্দীপকের চিত্রটি কোন কাঠামো, তুমি 1 নম্বরে লিখবা উদ্দীপকের চিত্রটি ট্রি কাঠামো বা হায়ারার্কি কি কাঠামো, এটা বলে দিলা। 2 নম্বর লাইনে তুমি ট্রি কাঠামো একটা সংজ্ঞা দিতে হবে তোমার। তাহলে ট্রি কাঠামোর সংজ্ঞা তুমি কি বলবা, বলবা হচ্ছে যে কাঠামোতে একটি হোম পেজ থাকে, যে কাঠামোতে একটি হোম পেজ থাকে এবং হোম পেজ থেকে মেন পেজ এবং সাব পেজের সাথে হোম পেজের সংযোগ থাকে বা লিঙ্ক থাকে, এরকম বলবা। এক নম্বরে লাইনটা তুমি কি বলবা, যে কাঠামোতে হোম পেজ থাকে এবং মেন পেজ, সবাই একটু খাতা কলম নিয়ে লেখো, বসো আজকে, যাতে করে তুমি কি করতে পারো, আমি এই যে পড়ায় দেওয়া মাত্র এগুলো নোট করে নিতে পারো। আমি দেখে 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 একদম ব্যাখ্যা করবো সম্পাদ্যর মতো, তুমি অবশ্যই পারবা। থাকে এবং হোম পেজ এবং মেন পেজ ও সাব পেজ এর সাথে হোম পেজের লিঙ্ক থাকে। তাহলে প্রথম এই হচ্ছে সংজ্ঞা, যে কাঠামোতে হোম পেজ থাকে এবং মেন পেজ ও সাব পেজের সাথে হোম পেজের লিঙ্ক থাকে তাকে ট্রি কাঠামো বলে। তাকে ট্রি কাঠামো বলে, বুঝছো কিনা আমার বলো, বুঝছো কিনা, দেখতে পাচ্ছ কিনা সবাই একটু বলে দাও। খায়রুল শেয়ার ডান, যারা শেয়ার করনি, যারা এখনো শেয়ার করনি, আমি বলবো যে শেয়ারটা করে দাও সবাই। তাহলে আমি প্রথম যেটা বললাম একটু ভালো করে বোঝো, প্রথম যেটা বললাম সেটা হচ্ছে হোম পেজ কাকে বলে, মানে হচ্ছে কি বলে এটারে, ট্রি কাঠামো কাকে বলে। তাহলে যে কাঠামোতে হোম পেজ থাকে এবং মেন পেজ এবং সাব পেজ, চিত্র দেখে দেখে বলো, মেন পেজ এবং সাব পেজের সাথে হোম পেজের লিঙ্ক থাকে। হোম পেজের এই যে লিঙ্ক, এই যে দাগগুলো দেখতেছো না ভাই, এদের বলে লিঙ্ক। এই যে যে দাগগুলো দেখতেছো এগুলো হচ্ছে লিঙ্ক। তাহলে প্রত্যেকটা পেজের সাথে কি থাকে, হোম পেজের লিঙ্ক থাকে। এটা 1 নম্বর লাইন বললাম, আমি 6টা লাইন তোমার বের করে দিব। 1 নম্বর লাইন বের করে দিলাম। এবার 2 নম্বর লাইন, দেখো একজন ব্যবহারকারী যখন ওয়েবসাইটের মধ্যে ঢুকবে তখন কোন পেজের মধ্যে ঢোকে, হোম পেজে। দেখো তুমি এই ট্রি কাঠামো লেখার সময় সবসময় জন্য ফেসবুক খেয়াল করবা, যে ফেসবুকটা কেমন ভাবে তৈরি হয়েছে। তুমি যখনই ফেসবুক খেয়াল করবা তখনই তোমার জন্য ট্রি কাঠামো একদম সোজা হয়ে যাবে। তুমি যখন ফেসবুকে ঢোকো প্রথম কি থাকে, হোম পেজ থাকে না, তাহলে একজন ব্যবহারকারী সর্বপ্রথম কোথায় আসে, হোম পেজে আসে। তাহলে 2 নম্বর লাইনটা লিখতে পারো যে ব্যবহারকারী সর্বপ্রথম হোম পেজে ল্যান্ড করে। কোন পেজে ল্যান্ড করে, হোম পেজে ল্যান্ড করে, হোম পেজে ল্যান্ড করে। তাহলে আমরা কি বলবো, ব্যবহারকারী সর্বপ্রথম কোথায় ল্যান্ড করে, হোম পেজে ল্যান্ড করে, এটা সর্বপ্রথম কথা। আচ্ছা এবার খেয়াল করো, তাহলে প্রথমটা ছিল সংজ্ঞা, এবার 2 নম্বরে বললাম ব্যবহারকারী সর্বপ্রথম কোথায় আসে, হোম পেজে আসে। তুমি দেখো এটা ঢুকতে গেলে প্রথম কোথায় আসতে হবে, ফেসবুকের কথা ভাবো, ঢুকতে গেলে প্রথম কোথায় যাও, হোম পেজে যাও। এবার আসো, তাহলে 2 নম্বর কথা হয়ে গেল। এখন আমাদের জায়গা যেহেতু সংকট, আমরা কি করব, পুরো বোর্ডটা একটু ফাঁকা করব যাতে আমরা কি করতে পারি, একবারে 6টা লাইনই আমি তোমার ওখান থেকে দেখে দেখে লেখা দিতে পারি। আচ্ছা একটু খেয়াল করো, তাহলে আমরা কি বললাম, ব্যবহারকারী সর্বপ্রথম কোথায় ঢোকে, হোম পেজে ঢোকে। এবার দেখো পরের যে কথাটা বলতেছি, যে
পেজগুলো, এই যে এখানে যে পেজগুলো আছে একটু ভালো করে খেয়াল করো, হোম পেজ, মেন পেজ, সাব পেজ, যে পেজগুলো আছে না? তো তুমি যখন ফেসবুকে ঢোকো তখন কি করো, হোম পেজে যখন তুমি যাও সবগুলো পেজের একটা সংক্ষিপ্ত তালিকা দেখতে পারো কিনা, মানে আমার কথা বোঝো, হোম পেজের মধ্যে ঢুকছো, এবার নোটিফিকেশনের পেজ, চ্যাটের পেজ, সব কিছু হোম পেজে একটা সংক্ষিপ্ত তালিকা আকারে থাকে না? তাহলে এই কথাটা আমরা লিখবো, সেটা হচ্ছে হোম পেজে অন্যান্য অন্যান্য পেজের একটা সংক্ষিপ্ত তালিকা থাকে। সংক্ষিপ্ত তালিকা থাকে। খেয়াল করো তো, তুমি হোম পেজের মধ্যে ঢুকছো, ফেসবুকে হোম পেজের মধ্যে ঢুকছো, ঢোকার পরে দেখো তো নোটিফিকেশন, আরো যত পেজ আছে, চ্যাট, ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপরে হচ্ছে তোমার যত ধরনের পেজ আছে সবগুলো সংক্ষিপ্ত আকারে ওখানে একটা তালিকা দেওয়া থাকে না? থাকে কি না? অবশ্যই থাকে। তো এটা হচ্ছে 3 নম্বর কথা। এবার দেখো 4 নম্বর কথাতে আমরা কি বলবো? 4 নম্বর কথাতে আমরা বলবো হচ্ছে, একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখবা হচ্ছে যে আমরা যখন ফেসবুকের মধ্যে হোম পেজে যাই তখন সাব পেজ যেগুলো থাকে, তার মানে হচ্ছে ওই যে আমরা কি বলি নোটিফিকেশন, চ্যাট, এইগুলা তো যেমন আলাদা আলাদা করে থাকে না, তথ্যগুলো কি থাকে সব আলাদা আলাদা থাকে। তাহলে এই ধরনের কাঠামোতে তথ্যগুলো সব কি থাকে, আলাদা আলাদা করা থাকে, এই কথা বলতে পারি। তাহলে কাঠামোতে কাঠামোতে তথ্যগুলো আলাদা আলাদা করে সাজানো থাকে। করে সাজানো থাকে। আচ্ছা, যেহেতু আলাদা আলাদা করে সব তথ্য সাজানো থাকে, যেমন চ্যাট আলাদা করে সাজানো, নোটিফিকেশন আলাদা করে সাজানো, সবজন আলাদা আলাদা করে সাজানো থাকে, যেহেতু যে ব্যবহার করবে তাহলে তার তথ্য খুঁজে পাইতে কি হয়, সময় কম লাগে। দেখো তুমি একবার ভাবো, আমার যদি তথ্যগুলো সব আলাদা আলাদা না থাকতো তাহলে আমি ফেসবুকে যে আমি চ্যাট খুঁজে পাইতাম কেমনে? ফেসবুকে দেখো যে সবার পেজ আলাদা, রহিমের পেজ আলাদা, করিমের পেজ আলাদা। কারণ আমি মনে ফেসবুকে খুঁজি, আমার এখন রহিমলে লাগবে, আমি সার্চ দিলে রহিমলে পাচ্ছি, কারণ রহিমের পেজটা আলাদা করে থাকে। যেহেতু আলাদা করে থাকে এই জন্য ব্যবহারকারীর তথ্য খুঁজে পেতে অনেক সহজ হয়, ঠিক কি না? তাহলে আমরা এটা 5 নম্বরে লিখবো, যেহেতু তথ্য আলাদা করা থাকে, আলাদা করা থাকে সেহেতু তথ্য খুঁজে পেতে সহজ হয়। খুঁজে পেতে সহজ হয়, যেহেতু তথ্য আলাদা আলাদা থাকে এজন্য তথ্য খুঁজে পেতে কি হয়, সহজ হয়। এবার আসো একদম লাস্ট যে টপিকসটা, এটা নিয়ে কথা বলবো। দেখো এখানে অনেক পেজ থাকে, ফেসবুকে পেজের কোনো শেষ আছে? তুমি যত ইচ্ছা তত পেজ ব্যবহার করতে পারো। তাহলে তুমি এখানে বলতে পারো যে ট্রি কাঠামো ব্যবহার করে ওয়েবসাইটটি অনেক বড় করে তৈরি করা সম্ভব, যত ইচ্ছা তত পেজ ব্যবহার করা সম্ভব। তাহলে আমরা কি বলতে পারি, এই কাঠামো ব্যবহার করে, এ কাঠামো ব্যবহার করে করে বড় ওয়েবসাইট তৈরি করা যায়। দেখো আমি এই যে 6টা বলছি এর বাইরে আরো অনেক 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 পয়েন্ট আছে, কিন্তু এই 6টা পয়েন্ট লিখলেও কি পাওয়া যাবে, 3 পাওয়া যাবে। প্রথমে তুমি লিখলা যে হচ্ছে এটা কি, কোন কাঠামো, তারপরে এর একটা সংজ্ঞা দিয়ে দিলা, তারপরে যখন এই 5টা 6টা লাইন তুমি লিখবা তখন তুমি টি কাঠামো ছবি এঁকে দিলে দেখবা 1 1.5 2 পৃষ্ঠা হয়ে গেছে, এবং এনাফ একটা লেখা তোমার জন্য লেখা হয়ে যাবে 3 মার্কের জন্য। তো আমারে কমেন্ট করে জানাও যে টি কাঠামো তুমি বুঝতে পারলা কিনা, বা টি কাঠামো তুমি লিখতে পারবা কিনা। এই যে 6টা, এই যে আমি পয়েন্ট তোমার বললাম, প্রত্যেকটা আমি এরকম 5টা 6টা করে পয়েন্ট বলে দিব, তুমি যদি ধরে রাখতে পারো ইনশাল্লাহ তুমি 3 মার্কের জন্য ওটা রেডি করতে পারবা। এই জন্য বলতেছি যে তুমি এই আজকের ক্লাসটা শেয়ার দাও, মাস্ট শেয়ার দাও, শেয়ার দিলে তোমার কাছে অনেক তথ্য থাকবে, তুমি শুয়ে শুয়ে হইলেও একটু দেখতে পারবা এটা, তাই না? হারাই যাবে না, যেহেতু আমাদের পেজে প্রত্যেকদিন ক্লাস হচ্ছে, অনেক পিছনে চলে যাচ্ছে। তাই তোমরা বুঝছো কিনা আমার একটু বলে দাও, ঠিক আছে আমু, বুঝছো কিনা বলো। লেখা ডান, থ্যাংক ইউ।
বুঝতে পারছি, কিন্তু প্রশ্ন কিভাবে হবে? আচ্ছা, প্রশ্ন কিভাবে হবে বুঝছো তো না? বুঝতে পারছি প্রশ্ন কিভাবে হবে। সাতিন, প্রশ্ন হচ্ছে একটা চিত্রটা দেখতেছো, এই চিত্রটা এঁকে দেবে। তো ওই চিত্রটা এঁকে দিয়ে তোমারে বলবে এই উদ্দীপকে কোন কাঠামো, এটা বলবে কোন কাঠামো। তো তুমি ওই চিত্রটা দেখে দেখে ব্যাখ্যা করবা যে এটা কোন কাঠামো। বুঝতে পারছো স্বাধীন? তো আসি আমরা এবার নেক্সট। বুঝছি, থ্যাংক ইউ ভাই, অনেকেই বুঝছো, অনেক ছেলে মেয়ে আজকে ক্লাসে আসো। আমি চাবো যে শেষ পর্যন্ত ক্লাসটা করবা, ঘুমায় যাবা না। শেষ পর্যন্ত তুমি ক্লাসটা দেখলে একটা সুন্দর রিভিশনে যাবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায়ের। যত টাইম লাগুক, আমি ওই এনাফ টাইম নিয়ে আসছি। তোমরা খাওয়া দাওয়া প্রয়োজনে ওর মধ্যে করবা, লাইভ থেকে না সরে খাওয়া দাওয়া টেবিলে এনে ভাত এনে প্রয়োজনে খাইতে বসো, কোনো সমস্যা নাই। কিন্তু লাইভ একদমই পুরোপুরি শেষ পর্যন্ত থাকো। ভালো প্রস্তুতি দিয়ে দিব একটা 2 3 4-এর। তাহলে আসো, এরপরে আমার কাছে যে কাঠামোটা থাকবে সেই কাঠামোটার নাম হবে লিনিয়ার কাঠামো। পরে যেটা আসবে সেটা হবে লিনিয়ার কাঠামো। তো লিনিয়ার কাঠামো সম্পর্কে আমরা প্রথম যে কাজ করব, এটার একটা চিত্র আঁকবো। দেখো, এই যে একটা চিত্র আঁকলাম। তো লিনিয়ার কাঠামোর প্রথমে থাকে পেজ 1, পেজ 1, তারপরে থাকে পেজ 2, তারপরে পেজ 3, তারপরে পেজ 4। খেয়াল করো, একটা পেজ থেকে আর একটা পেজে যাওয়া যায়, এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, একটা পেজ থেকে আর একটা পেজে যাওয়া যায়। আবার ওই পেজ থেকে ফিরেও আসা যায়। ঠিক একটা পেজ থেকে আর এক পেজে যাওয়া যাবে, আবার ওই পেজ থেকে ফিরেও আসা যাবে। দেখো, এই পেজ থেকে এই পেজে যাওয়া যাচ্ছে, আবার ফিরে আসা যাচ্ছে। এই প্রত্যেকটা পেজ থেকে প্রত্যেক পেজে যাওয়া যাচ্ছে। এটা মনে করো ফার্স্ট পেজ, এটা মনে করো লাস্ট পেজ। তো এই পেজ থেকে আমরা কি করতে পারবো? এখানে যেতে পারবো, আবার এই পেজ থেকে এখানে ফিরেও আসতে পারবো। হ্যাঁ, এখন এই যে ফিরে আসা এবং যাওয়ার মধ্যে কিছু লিঙ্কের প্রয়োজন হবে আমাদের। কিসের প্রয়োজন হবে? লিঙ্ক। তো দেখো, একটা পেজ থেকে পরের পেজে যাওয়ার জন্য আমরা নেক্সট নামক একটা লিঙ্ক ব্যবহার করব। দেখবো নেক্সটে টিপ দিলে আমরা পরের পেজে যাব। আবার পরের পেজ থেকে যদি আগের পেজে আসতে হয়, তাহলে প্রিভিয়াস নামক আমাদের একটা কি থাকবে? লিঙ্ক থাকবে। তো এই প্রিভিয়াস লিঙ্কটা দিয়ে আমরা কি করব? এখানে ক্লিক করলে আবার আগের পেজে ফিরে আসব। আবার দেখো, এই প্রথম পেজ থেকে যদি একেবারে লাস্টের পেজে চলে যাইতে হয়, তাহলে এখানে লেখা থাকবে লাস্ট। প্রথমে একটা লিঙ্ক থাকবে লাস্ট, এই লাস্ট থেকে আমরা কি করব? এই একদমই লাস্টে চলে যাব। এইটা যদি আমরা ক্লিক করি তাহলে লাস্টে চলে যাব। লাস্ট থেকে আবার একটা লিঙ্ক থাকবে ফার্স্ট, এই ফার্স্টে ক্লিক করলে তুমি একদমই প্রথম পেজে চলে আসবা। তার মানে এরকম একটা চিত্র তোমার পরীক্ষায় দেওয়া থাকে, অনেকবার অনেক পরীক্ষায় আসছে। হ্যাঁ, হিউজ টাইম পরীক্ষায় আসছে ভাই এই চিত্রটা, লিনিয়ার কাঠামো। এখন আসো, লিনিয়ার কাঠামোর 2-3টা নাম আছে। লিনিয়ার কাঠামো বাদেও এটা অন্য নামে পরিচিত। তোমরা কি কেউ বলতে পারবা লিনিয়ার কাঠামো আর কি নামে পরিচিত? আমি লেখার সময় কিন্তু প্রত্যেকটার নাম বলে দিছি, কিন্তু লিনিয়ার কাঠামো আর কি নামে পরিচিত এটা আমি তোমাদের বলে দিই নাই। তাহলে আমি একটু শুনতে চাই যে লিনিয়ার কাঠামোর আর কি কি নাম আছে, কে বলতে পারবা? লিনিয়ার কাঠামোর আর কি নাম আছে? 2টা নাম আছে, আরো একটা বলতে পারলেও হবে। একটু বলো তো, কে বলতে পারবা? আমি শুনতে চাই, কে বলতে পারবা লিনিয়ার কাঠামো? ভাইয়া মাত্র, আচ্ছা আচ্ছা, সিকোয়েন্স একজন বলছে, সিকোয়েন্স। ত্রন্ডা বলতেছে সিকোয়েন্স। মাত্র জয়েন করলাম। রেজন সর্দার মাত্র জয়েন করছো, খুব ভালো করছো। এই লাইভটা শেয়ার করে দাও রেজন। সিকোয়েন্স, সিকোয়েন্সের বাংলা কি ভাই? সিকোয়েন্স তো ইংরেজি শব্দ। সিকোয়েন্সের বাংলা পর্যায়ক্রমিক। কাইরুল বলতেছে পর্যায়ক্রমিক, থ্যাংক ইউ কাইরুল। পর্যায়ক্রমিক বাদে আর একটা বাংলা আছে, কেউ বলতে পারবা এটার আর একটা বাংলা শব্দ? সিকোয়েন্সিয়াল তো বলতেছো ভাইয়া, এটা বাংলায় পর্যায়ক্রমিক, এটার আর একটা বাংলাও আছে। আমি একটু আর একটা বাংলা শুনতে যাচ্ছিলাম, কে বলতে পারবা? হ্যাঁ রেজন, রেজন, ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। তুমি লাইভটা শেয়ার করে দাও, শেয়ার দিয়ে বলো শেয়ার করছো।
পাশাপাশি, হ্যাঁ পাশাপাশি না, আমি বলে দিই তোমাদের, এই নামটা অনেকবার পরীক্ষায় আসছে, আমি বলে দিই তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তো লিনিয়ার কাঠামোর আরো নাম আছে কি, পর্যায়ক্রমিক, না এটা বলছে খায়রুল অলরেডি বলছে, তোমরা ইংলিশেও বলছো এটা সিকুয়েন্স মানে পর্যায়ক্রমিক। পর্যায়ক্রমিক এটার আর একটা নাম আছে হচ্ছে অনুক্রমিক। আমি অ্যাকচুয়ালি এই নামটা তোমাদের কাছে শুনতে চাচ্ছিলাম, কারণ এমসিকিউতে আসছে যে যে অনুক্রমিক কাঠামোর আর একটা নাম কি, এটা কিন্তু পরীক্ষায় আসছে, অথবা লিনিয়ার কাঠামোর আর একটা নাম কি, সেই ক্ষেত্রে অপশনে ছিল অনুক্রমিক। হ্যাঁ, এই জন্য তোমার কাছে ওটা শুনতে চাচ্ছিলাম আমি। তো আসো, আমি লিনিয়ার কাঠামো সম্পর্কেও ঠিক তোমার এরকম একটা চিত্র দেওয়া থাকবে, পরীক্ষায় তুমি ঢুকবা এরকম একটা চিত্র দেওয়া আছে। তো যখন চিত্র দেওয়া আছে, অথবা তোমার উদ্দীপকে বলবে যে পেজগুলো পাশাপাশি সাজানো থাকে, তাহলে পাশাপাশি যখন সাজানো থাকে বা পর্যায়ক্রমে সাজানো থাকে, এই কথা যখন বলবে তখন তোমার বুঝে ফেলতে হবে যে লিনিয়ার কাঠামোর কথা বলতেছে, কারণ লিনিয়ার আর একটা নাম হচ্ছে পর্যায়ক্রমিক বা অনুক্রমিক। যখন বললো যে রফিক একটা ওয়েবসাইট তৈরি করছে, এই ওয়েবসাইটে পেজগুলো পাশাপাশি সাজানো থাকে, তাহলে বলবে উদ্দীপকে কোন পেজের কথা বলা হয়েছে, তখন তুমি কি বলবা? তখন তুমি নিঃসন্দেহে বলবা যে উদ্দীপকে কি বলছে, লিনিয়ার কাঠামোর কথা বলছে। বুঝছো না? তো এবার আসো, যে হচ্ছে এইটা সম্পর্কে আগে দেওয়া থাকবে, তুমি তো বলবা উদ্দীপকে যে কাঠামোটি উল্লেখ আছে সেটা লিনিয়ার কাঠামো, এই কথা বলবা। এবার লিনিয়ার কাঠামো কাকে বলে তার একটা সংজ্ঞা তো তোমার দিতে হবে, তো সংজ্ঞাটা আগে লিখে নাও। একদম সংজ্ঞা প্রথমেই আমি একটা সংজ্ঞা বলে দিচ্ছি 1 নম্বরে। যে কাঠামোতে যে কাঠামোতে পেজগুলো পর্যায়ক্রমে সাজানো থাকে, তাকে লিনিয়ার কাঠামো, লিনিয়ার বা অনুক্রমিক কাঠামো বলে। যে কাঠামোগুলোতে পেজগুলো পর্যায়ক্রমে সাজানো থাকে তাকে লিনিয়ার বা অনুক্রমিক কাঠামো বলে। দেখো, এটা হচ্ছে প্রথম কথা, তাহলে সংজ্ঞাটা আমরা পেয়ে গেলাম। এবার আসো, এবার দেখো আমি 1 নম্বর পেজ থেকে 2 নম্বর পেজে, 2 নম্বর থেকে 3 নম্বর, 3 নম্বর থেকে 4 নম্বর, তুমি যদি চাও 1 থেকে কি 3-এ যাইতে পারবা? কোনো লাইন আছে? নাই। তাহলে লাইন আছে কোনটা? 1 থেকে সরাসরি 3-এ যাওয়া যাবে না, তুমি 1 থেকে 2-এ যেতে পারো, 2 থেকে 3-এ যেতে পারো, অথবা 1 থেকে 4-এ যে ওখান থেকে আগে আসতে পারো। তার মানে কিন্তু তুমি চাইলেও এক পেজ থেকে দূরবর্তী কোনো পেজে সরাসরি যাওয়া যায় না। তাহলে লিনিয়ার কাঠামোর প্রধান সমস্যা কি? একদম প্রধান সমস্যা হচ্ছে চাইলেও দূরবর্তী কোনো পেজে সরাসরি প্রবেশ করা যায় না, এই কথাটা আমরা লিখে নিব। লিখব হচ্ছে ব্যবহারকারী চাইলেই সরাসরি দূরের কোনো পেজে প্রবেশ করতে পারে না। ব্যবহার করে চাইলেই দূরের কোনো পেজে প্রবেশ করতে পারে না, মানে সরাসরি প্রবেশ করতে পারে না, কথাটা কিন্তু মনে রাখতে হবে, সরাসরি প্রবেশ করতে পারে না। একটু ঠিক করে দিই, সরাসরি প্রবেশ করতে পারে না। তাহলে তাহলে কি, এটা ধারাবাহিকভাবে কাজ করে, একটি পেজ থেকে আরেকটা পেজে, আরেকটা পেজ থেকে আরেকটা পেজে যাইতে হয়। তাহলে আমরা আরেকটা পয়েন্ট লিখব, এ কাঠামো ধারাবাহিকভাবে কাজ করে। কি বলছি? এ কাঠামো ধারাবাহিকভাবে কাজ করে, তার মানে একটা পেজ থেকে একটা পেজে যাইতে হয়, একটা পেজে একটা। এখন একটা কথা বলি, আরেকটা কথা দেখো, তুমি যেহেতু পেজটা এই যে পেজ, এই পেজ থেকে তুমি কোন পেজে আসতেছো? এই পেজে। এই পেজ থেকে এই পেজে, এখন তুমি কি করতেছো? এক পেজ থেকে চাইলে লাভ দিয়ে ওখানে যাইতে পারতেছো না, কিন্তু তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হইলো
যে 1 নম্বর পেজ থেকে 3 নম্বর পেজে যাব, তাইলে তোমার তৈরি করার সময় কি করতে হবে, এই 3 নম্বর পেজটারে আগে নিয়ে এসে 2 নম্বর পেজটা সরাইতে হবে। তার মানে কি তোমার প্রয়োজন অনুযায়ী পেজকে কি করতে হবে ব্যবহার করা বা এই যে ওয়েবসাইট চালু করা এর আগেই কি করতে হবে পেজগুলো তোমার ইচ্ছা মতো বা পছন্দ মতো সাজাইতে হবে। তাহলে তুমি যদি কখনো পেজগুলো সেট আপ করে ফেলে একটা ওয়েবসাইট চালু করে ফেলো, তাইলে আর ওই পেজ কি করা যাবে না, সরানো যাবে না। তাহলে আমরা কি বলতে পারি যে ব্যবহারকারী মানে ওয়েবসাইট তৈরিকারীকে ওয়েবসাইট তৈরি করার সময়েই নিজের পছন্দ মতো ওয়েব পেজ সাজিয়ে নিতে হয়। তাহলে আমরা কি বলতে পারি, এরকম বলতে পারি, এটা হচ্ছে আমরা 4 নম্বর পয়েন্ট লিখবো যে ব্যবহারকারী, সরি এটা ব্যবহারকারী না, ওয়েবসাইট যে তৈরি করবে, যে ওয়েবসাইট তৈরি করার সময় কাঠামোতে ওয়েবসাইট তৈরি করার সময় এটা লিখতে পারি আমরা, কাঠামোতে ওয়েবসাইট তৈরি করার সময় ঠিক করতে হয় কোন পেজের পরে যাবে, কোন পেজের পরে যাবে, কারণ একবার তৈরি করা হয়ে গেলে এই পেজ আর সরানো যায় না। এবার দেখো 4 নম্বর বলছি, এবার 5 নম্বর তথ্য বলবো। কোথায় লিখবো বলো 5 নম্বর তথ্য? একটা ছোট্ট তথ্য দিই 5 নম্বর, যাতে জায়গায় হয়ে যায় না। আমরা 5 নম্বর যে তথ্যটা এটা বলি। 5 নম্বর তথ্য হচ্ছে যে এখানে কি কি নামে লিঙ্ক থাকে দেখো তো, নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট, এই নামে লিঙ্ক থাকে। তাই আমরা কি বলতে পারি, কাঠামোতে লাস্ট, ফার্স্ট, নেক্সট, প্রিভিয়াস নামে লিঙ্ক থাকে। এই উপরে দেখা যাচ্ছে, একদম উপরে কি দেখা যায়? এটার উপরে আমি একটু ঘোরাই দিই এখানে, তাইলে বোধহয় দেখতে পারবা। একটু দাঁড়াও। হ্যাঁ এখন বোধহয় ক্লিয়ার, তাই না? হ্যাঁ আমরা খেয়াল করি। তাহলে হচ্ছে আমাদের 5 নম্বর তথ্য হয়ে গেল, সেটা হচ্ছে যে নেক্সট, প্রিভিয়াস। দেখো আমি কি করছি, আমি কিন্তু মুখস্থ করাচ্ছি তোমারে কিভাবে বা বোঝাচ্ছি কিভাবে, চিত্র দেখে দেখে তোমার আমি বোঝাচ্ছি সম্পাদ্য বোঝানোর মতো। তাহলে অবশ্যই তোমার মনে থাকবে যে এই ধরনের পেজে কি হয়, এই ধরনের পেজে নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট নামক কি থাকে, লিঙ্ক থাকে। এখন আমরা আর একটা তথ্য দিতে পারি যে এই ধরনের, দেখো তথ্যগুলো কিন্তু সাজাচ্ছি আমি ঠিক আছে, কিন্তু ব্যবহারকারী আমি যদি 3 নম্বর পেজে যাইতে চাই, তাহলে আমার প্রথমে 2 আসতে হচ্ছে, তারপরে 3-এ যাইতে হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, ব্যবহারকারীর এ ধরনের পেজ ভ্রমণে সময় অনেক বেশি লাগে। তাহলে আমরা কি বলতে পারি, ব্যবহারকারীর এ ধরনের পেজ ভ্রমণে সময় অনেক বেশি লাগে। এখানে লিখি 6 নম্বর, সেটা হচ্ছে ব্যবহারকারীর এ ধরনের ওয়েবসাইট ভ্রমণে সময় বেশি লাগে। দেখো কেন বেশি লাগে, যে আমি চাইলেই আর 3 নম্বরে যাইতে পারতেছি না, আগে 2-এ আসতে হবে, তারপরে 3-এ যাইতে হবে, এই জন্য সময় অনেক বেশি লাগে। তাহলে তোমরা এই সবগুলো পয়েন্ট বুঝছো কিনা বলো? যাদের লেখা হয়নি তারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা ভিডিওটা পরে টেনে টেনেও দেখতে পারো। কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বলো? লেখা ডান, লামিয়া থ্যাংক ইউ। জিম একটু তাড়াতাড়ি লিখবা সবাই, ক্লিয়ার। আর কেউ লিনিয়ার কাঠামো ডান, তীর্থ ডান, বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ খাইরুল। আমি কাঠামো তোমাদের আজকে কি বলতে পারি, 3টা অধ্যায় একদম পুরোপুরি পানির মতো করে দেবো ইনশাল্লাহ, যদি তুমি ঠিক মতো টাইম দিতে পারো। আমারে কি করতে হবে, আজকে টাইম দিতে হবে তোমাদের। লেখা শেষ, বুঝছি, আচ্ছা থ্যাংক ইউ।
আজকে কি করতে হবে, অনেক টাইম দিতে হবে ভাই। আজকের ক্লাসটা এরকম হবে একটা ম্যারাথন। আমি কিন্তু এরপরে যে আর এই 1 2 3 4 নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি পাস শিখাইতে চাই তোমাদের নেক্সট দিন, পাস এক এইগুলো নিয়ে কথা বলতে চাই। আরো মিনিমাম কতদিন, আরো 3 4 4 5 দিন আমি ওইগুলো নিয়ে কথা বলতে চাই। পাসে আমাদের একটা লম্বা সময় লাগবে। পাস যখন আমরা এখানে অনলাইনে করব তখন আমাদের একটা লম্বা টাইম লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা আগে এইগুলো একটু ঝামেলাটা শেষ করে নিতে চাই। তো আসো এবার আমরা 3 নম্বর কাঠামোতে যাব। একটু মুছে দিলাম এগুলো, মুছে। আজকে একটু টাইম দাও তোমরা, আজকে টাইম দিলে তোমাদের এই 3টা অধ্যায় আমি শেষ করে দিব। 2 ঘন্টা লাগুক, 2 ঘন্টার প্রস্তুতি নিয়ে থাকো যে 2 ঘন্টা আমরা একটানা কিসে থাকবো, একটানা ইসের মধ্যে ক্লাসে থাকবো, 2 ঘন্টা ক্লাস করব। আসো, যদি খাওয়া দাওয়া করতে হয় এর মধ্যে টেবিলে এনে খাওয়া দাওয়া করো, কোনো বাইরে যাওয়া নাই, কোনো ছুটি নাই, কোনো কিচ্ছু নাই। লিনিয়ারের পরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিঙ্কড কাঠামো। লিঙ্ক, তো এটার আরেকটা নাম আমি বলছি নেটওয়ার্ক কাঠামো। লিঙ্ক কাঠামো অথবা নেটওয়ার্ক কাঠামো। এখন লিঙ্ক কাঠামো কেমন হয়, লিঙ্ক কেন এটার নাম হলো তোমার আমি একটু বলে দিই যে লিঙ্ক কেন নাম হলো। মনে করো এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। তো সবগুলো পেজের সাথে দেখো, সবগুলো পেজ, এটা মনে করো পেজ অন, এটা পেজ 2, এটা পেজ 3, এটা পেজ হচ্ছে 4, এটা পেজ হচ্ছে 5। তো দেখো সবগুলো পেজের সাথে সবগুলো পেজের কানেক্ট আছে। একটু দেখো তো, সবগুলো পেজের সাথে সবগুলো পেজের সম্পর্ক আছে। তো এটা কিন্তু এই অবস্থায় আছে না, এটার সাথে কিন্তু আবার এটা সরাসরি কানেক্ট আছে। দেখো এইটা এইভাবে এখান থেকে যাচ্ছে, আবার এটার সাথে এটা সরাসরি কানেক্টও থাকে। তাহলে সবগুলো পেজের সাথে সবগুলো পেজের সম্পর্ক আছে বলেই কিন্তু এর নাম লিঙ্কড। লিঙ্কড মানে যুক্ত, লিঙ্ক কথার বাংলা কিন্তু যুক্ত ভাইয়া। লিঙ্কড মানে কি, সংযুক্ত। তাহলে সংযোগ থাকে প্রত্যেকটা পেজের সাথে, প্রত্যেকটা পেজের সংযোগ থাকে। এরকম একটা চিত্র আসছে, আমরা সম্ভবত 23 সালে বা 22 সালে দেখছি যে এরকম একটা চিত্র আসছে পরীক্ষায়। তো আসো আমরা এই চিত্র সম্পর্কে, প্রথমে তো তোমার চিত্র দেখে বলতে হবে যে উদ্দীপকের যে চিত্রটা আছে সেটা হচ্ছে লিঙ্ক কাঠামো। তো এরপরে আমাদের কি বলতে হবে, লিঙ্ক কাঠামোর একটা সংজ্ঞা বলে দিতে হবে। তো লিঙ্ক কাঠামোর সংজ্ঞাতে আমরা কি লিখবো, 1 নম্বরে লিখবো যে কাঠামোতে, যে কাঠামোতে প্রত্যেকটা প্রত্যেকটা পেজ, প্রত্যেক পেজের সাথে সরাসরি যুক্ত থাকে, তাকে লিঙ্ক কাঠামো বলে, লিঙ্ক কাঠামো বলে। কি কথা বুঝতে পারছো, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সরাসরি ভাবে, কারো মাধ্যমে না ভাইয়া, সরাসরি যুক্ত থাকতে হবে। তাহলে সরাসরি যুক্ত থাকলে তার নাম হবে লিঙ্ক কাঠামো। আমি বুঝাইতে পারছি? তাহলে এটা নিয়ে কোনো সমস্যা আছে? এখন আসো, এটা কিন্তু সুবিধা আছে অনেক। কি সুবিধা আছে ভাইয়া, যেহেতু দেখো এদের প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের সম্পর্ক থাকে। দেখো চাইলেই যে কোনো পেজে চলে যাবে, এটা থেকে 2-এ যাচ্ছে, এটা থেকে 4-এ গেছি, এটা থেকে সরাসরি 5-এ গেছি, আবার 5 থেকে সরাসরি 1-এ আসছি, 3 থেকে 2-এ গেছি। কি প্রত্যেকের সংযোগ আছে না? যেহেতু প্রতিটি পেজের সাথে সংযোগ থাকে, এজন্য ব্যবহারকারী পেজ ভ্রমণে বা এ ধরনের ওয়েবসাইট ভ্রমণে সময় অনেক কম লাগে। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু যেহেতু প্রতিটি পেজের সাথে প্রতিটি পেজের সংযোগ থাকে, তাই ব্যবহারকারীর ভ্রমণে সময় কম লাগে। মানুষ যখন পেজ বানায়
তখন বানো ওয়েবসাইট বানায় তখন কিন্তু ব্যবহারকারীর কথা মনে রেখে বানায়, এই জন্য কথাগুলো ব্যবহারকারী কেন্দ্রিক হবে, যে ব্যবহারকারী এতে কি লাভ, ব্যবহারকারীর কি লস, এই কথাগুলো তোমার অবশ্যই তুলে ধরতে হবে। তো এরপরে কি আছে দেখো, আমরা একটা সংজ্ঞা দিলাম, এবার বললাম সময় অনেক কম লাগে। এরপরে আমরা কি বলতে পারি এই লিঙ্ক কাঠামো সম্পর্কে? দেখো এখানে কি বলতেছে যে এইখানের মাঝখানে দেখো একটা কম্পিউটার আছে, কিন্তু একদম একদম মানে পেজ থাকে, দেখো এই যে দেখছো ওয়েবসাইটের একদম প্রত্যেকটা পেজ 4-5 দিয়ে আছে, এই মাঝে একটা পেজ থাকে। এখন কি করতে পারি, ব্যবহারকারী দেখো মাঝখানে যে পেজটা আছে 1 2 3, ব্যবহারকারী কি করতে পারে মাঝের পেজ থেকে প্রত্যেকটা পেজে কি করতে পারে, খুব দ্রুত যেতে পারে, প্রত্যেকটা পেজ থেকে যেতে পারে কিন্তু মাঝের পেজ থেকেও যেতে পারে। এটা পয়েন্ট না, এটা বোঝানোর জন্য তোমার আমি বলছি যে ব্যবহারকারী কি করতে পারে মাঝখানের পেজ থেকেও কি করতে পারে সব পেজে যাইতে পারে। এখন আমরা যে কথা বলবো যে একটি পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কি করতে হয় না, ধারাবাহিকতা বজায় রাখতে হয় না। তাহলে আমরা কি বলবো, এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য ধারাবাহিকতা বজায় রাখতে হয় না। এটা হবে আমাদের 3 নম্বর লাইন। এক পেজ থেকে অন্য পেজে যেতে ধারাবাহিকতা রাখতে হয় না। তাহলে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য কোনো ধারাবাহিকতা নাই, যেখানে খুশি সেখানে চলে যেতে পারি, যেভাবে খুশি সেভাবে যাইতে পারি, কোনো সমস্যা নাই। এদিক দিয়ে যাইতে ভালো লাগতেছে না, এই দিক দিয়ে ঘুরে গেলাম, এদিক দিয়ে ঘুরে গেলাম, যেখান থেকে খুশি সেখান থেকে যাইতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের 3টা পয়েন্ট। আমরা আর একটা পয়েন্ট তোমাদের বলে দিব, যেহেতু এখান এই সম্পর্কে অনেক আলোচনা হয় না, ছোট্ট আলোচনা বইয়েও দেওয়া আছে। তারপর আর একটা পয়েন্ট বলে দিব, সেটা হচ্ছে সাধারণত কম সংখ্যক পেজ দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য এই কাঠামো ব্যবহার করা হয়। কম সংখ্যক, এখানে অনেক দিতে পারবা না তুমি পেজ, সবার সাথে সবার কানেক্ট রাখতে গেলে অনেক পেজ ব্যবহার করা যায় না। তাহলে আমরা কি বলতে পারি, সাধারণত কম সংখ্যক পেজ দিয়ে ওয়েবসাইট তৈরির জন্য এ কাঠামো ব্যবহার করা হয়। এ কাঠামো ব্যবহার করা হয়। এই চারটা একটু ভালো করে একবার দেখে নাও, চারটা সুন্দর করে দেখো। দেখো এখানে কি অনেক পেজ আছে, অনেক পেজ নাই, চাইলে অনেক পেজ বানানো যায় না। এই জন্য বলতে সাধারণত কম সংখ্যক পেজ দিয়ে ওয়েবসাইট তৈরির জন্য এ কাঠামো ব্যবহার করা হয়। সবগুলো ভালো মতো বুঝছো কিনা একটু বলে দাও, সবাই ভালো করে বুঝছো কিনা? ভাই একটু সরে দাঁড়ান। আচ্ছা ভাই সরে দাঁড়াইছি, লিখতে হবে তো না, সরে দাঁড়াইছি ভাই, লেখা শেষ করো, দ্রুত লেখা শেষ করো, লেখা শেষ করে বলো ডান, লেখা ডান, থ্যাংক ইউ। আচ্ছা এখন পর্যন্ত কে কে শেয়ার করছো বলো, পরিষ্কার ভাইয়া, থ্যাংক ইউ। কে কে শেয়ার করছো এখন পর্যন্ত বলো তো? উপর ডান, স্বাধীন ডান, ডান ডান, রাতুল ডান, লেখা ডান, লেখা শেষ, শফিকুল ইসলাম লেখা শেষ, নূপুর ডান, ডান, থ্যাংক ইউ। আমি শেয়ার করছি, থ্যাংক ইউ স্বাধীন শেয়ার করার জন্য। চন্দন গড়ি, বাহ। আমি শেয়ার করছি জিম, থ্যাংক ইউ। আমি 2টা, বাহ, থ্যাংক ইউ। আচ্ছা রাতুল, আমি করছি ভাইয়া, থ্যাংক ইউ। আমি করছি তো, আচ্ছা জুভা, থ্যাংক ইউ। অনেকে শেয়ার করছো, আজকে দেখতে পারবো যে কে কে শেয়ার করছো, আমি দেখবো আজকে কে কে শেয়ার করছে। যারা শেয়ার করছো অনেক ধন্যবাদ, এই ক্লাসটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে এটা শেষ করব আমরা, অ্যাটলিস্ট আমরা এই 3টা অধ্যায় শেষ করব আজকে, যে তোমাদের কালকে সকালেও একটা এক্সাম আছে না, আমরা এটা শেষ করব। আচ্ছা এটা গেল। তো 4 নম্বর কাঠামো হচ্ছে হাইব্রিড কাঠামো। হাইব্রিড কাঠামো হচ্ছে সবাই মিলে যে কাঠামোটা তৈরি হয় সেটা হচ্ছে হাইব্রিড কাঠামো, এটা পরীক্ষায় আসে না। তো হাইব্রিড কাঠামো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, সবগুলো কাঠামো মিলাই ঝিলাই লিখে দিবা। হাইব্রিড কাঠামো হইলে এই 3টা থেকে যে কোনো একটা যদি মিলাই একসাথে, তাহলে হাইব্রিড কাঠামো কি করতে পারবা, মিলাই ঝিলাই লিখে দিতে পারবা, কোনো সমস্যা নাই। এখন 2 নম্বর জায়গা ছিল এইচটিএমএল, আমরা 2 নম্বর জায়গাটা নিয়ে কাজ করব, এইচটিএমএল।
এখন এইচটিএমএল আমার থেকে তোমাদের কাজটা বেশি থাকবে, তোমরা বেশি পরিমাণে আমারে রেসপন্স করবো। আমি দেখতে চাই যে আমি কোচিং এ বা এখানে যে পরিমাণ তোমাদের পড়াইছি তাতে করে রেসপন্সটা কোন লেভেলের আসে আমি দেখতে চাই। যারা পারো না শিখে নিবা, যারা পারো অবশ্যই রেসপন্স করবা। তো আমি যে কাজটা করব, আমি এখানে হচ্ছে এক এক করে আলোচনা করে যাব। হ্যাঁ, আগে আলোচনাটা শেষ করি, কিছু গুরুত্বপূর্ণ জিনিস আগে আলোচনা করে নিই। সেটা হচ্ছে লিঙ্ক লেখার জন্য এইচটিএমএল কাঠামো, এটা কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি টাইম আসে। লিঙ্ক লেখার জন্য আমরা আলোচনা করতেছি এইচটিএমএল নিয়ে ভাইয়া, কি নিয়ে আলোচনা করতেছি? এইচটিএমএল নিয়ে আলোচনা করতেছি। লিঙ্ক লেখার জন্য কোন ধরনের এইচটিএমএল আমরা ব্যবহার করি? আমি এটা আগেও বলছি, এখনো বলতেছি, লিঙ্ক লেখাটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তোমার খেয়াল রাখতে হবে যে লিঙ্ক লেখার জন্য কোনটা, এটা অনেকবার পরীক্ষায় আসছে। তো হচ্ছে লিঙ্ক লেখার জন্য কোন এইচটিএমএল কাঠামো একটু দেখে নাও। আমরা জানি লিঙ্ক লেখার জন্য এ শুরু ডট ডট এ শেষ, এটা আমরা ব্যবহার করি। এ শুরু এ শেষ। যারা পারো না, সাধারণত বিকালের ব্যাচে যারা আছো, তোমাদের এখনো এই পর্যন্ত আমি যাইনি, তো তোমরা এখান থেকে মনোযোগ দিয়ে দেখে নাও। আর যারা পারো তারা অবশ্যই আমার সাথে সাথে একবার মনে মনে, তোমার কথা তো শুনতে পারতেছি না, তাও মনে মনে বলো যে ভাইয়া এই যে এর মধ্যে কি আসবে, এর মধ্যে কি আসবে, ওর মধ্যে আসো, মনে মনে বলতে থাকো, তাহলে ডাবল পড়া হয়ে যাবে। তো লিঙ্ক লেখার জন্য এ শুরু এ শেষ, তো এইটা হচ্ছে বেসিক, একদমই বেসিক যে রুল, সেই বেসিক রুলটা হচ্ছে এটা। এখন আমরা যখন আসলে করতে চাই, কোনো লিঙ্ক তৈরি করতে চাই, তো সেই ক্ষেত্রে এই প্রথমের মধ্যে কোনো কথাবার্তা আমাদের লিখতে হয়। হ্যাঁ, তো সেইটা আমরা একটু দেখব। দেখো প্রথমের মধ্যে কে কে ঢুকবে? প্রথমের মধ্যে ঢুকবে হচ্ছে প্রথমে এ, এ এই যে এটা, এই যে এ, আর কি ঢুকলো? হাইপার রিফারেন্স, এইচ দিয়ে বোঝায় হাইপার, আর ইএফ দিয়ে বোঝায় রিফারেন্স, তাহলে সংক্ষেপে কি ঢুকলো? হাইপার রিফারেন্স। এবার কি আসলো? সমান সমান। তারপরে কি হলো? ইনভার্টেড কমা, তারপরে আসবে HTTPS, তারপরে দুইটা ফোঁটা, তারপরে ডাবল স্ল্যাশ, তারপরে ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের নামের পরে ইনভার্টেড কমা শেষ, তারপরে আসবে ক্লিক, ক্লিক মানে কি আমি বুঝাই বলতেছি, তারপরে এ শেষ। একটু খেয়াল করো, এই যে এ শুরু হয়েছিল, এই যে এ শেষ, এইখানে এ শেষ হইলো, এই যে প্রথম এর মধ্যে এত কিছু লিখতে হবে। এখন এইগুলো তুমি কই পাবা ভাই? এগুলো পাওয়া যাবে কোথায় একটু বলো তো? এগুলো পাওয়া যাবে প্রশ্নের মধ্যে। তাহলে প্রশ্ন কেমন থাকবে সেটা আগে একটা লিখে নি, তাইলে আমি এটা যদি তোমাদের দেখাই প্রশ্নের মাধ্যমে আরো ভালো বুঝবা। তাহলে প্রশ্নের মাধ্যমে কেমন হবে দেখো, মনে করো প্রশ্নে লেখা আছে, একটা প্রশ্ন লিখি। প্রশ্নে লেখা আছে যে হচ্ছে এরকম হতে পারে, বুক এর উপর ক্লিক করলে, এটা একটা বোর্ড কোশ্চেন, ক্লিক করলে www.book.com ওয়েবসাইট চালু হবে। ওয়েবসাইট চালু হবে, দেখো। তাহলে এইটা যখন প্রশ্নে বলা থাকবে, তখন তুমি আর এইখানে যে ইনফরমেশনগুলো তোমার প্রয়োজন সেইগুলো কিন্তু তুমি প্রশ্নের মধ্যে বলে যাচ্ছ। তোমার এখানে কি প্রয়োজন ভাইয়া? একটা ওয়েবসাইটের নাম প্রয়োজন। তো এখানে আমরা একটা ওয়েবসাইটের নাম পাচ্ছি www.book.com। এখানে কি দরকার? ক্লিক দরকার। ক্লিক কার পরে ক্লিক করতে বলছে? তো এখানে বলতেছে বুকের উপরে ক্লিক করলে, সেটাও তুমি পেয়ে গেছো না? তো এখানে যে যে ইনফরমেশন দরকার সেগুলো সব তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, কিচ্ছু তোমার নিজের বানানোর কোনো দরকার নাই। তো তুমি কি করবা? প্রশ্নের থেকে দেখে দেখে সুন্দর করে পাতাবা, আগে দেখবা প্রশ্নের মধ্যে কিছু আছে কিনা। তো অবশ্যই দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে। তো এই প্রশ্নের আলোকে আমরা যদি এটা লিখি, তাহলে কিভাবে লিখবো একটু চলো দেখি। প্রথমে তো এ দিব, তারপরে হাইপার রেফারেন্স দিব, তারপরে এইচটিটিপি, এটা পূর্ণরূপ আমরা জানি, অবশ্যই জানি। এইচ ফর হচ্ছে হাইপার, টিতে টেক্স, আর একটা টিতে ট্রান্সফার, আর পিতে প্রোটোকলস, এসটা হচ্ছে প্রোটোকলস, এবার দুইটা বিসর্গ, তারপরে ডাবল স্ল্যাশ, তারপর হচ্ছে ওয়েবসাইটের নাম। তো এখানে ওয়েবসাইটের নাম কি দেওয়া আছে? www.book.com। প্রশ্ন থেকে ওটা নিবা, নিয়ে এটা শেষ করলাম। দেখো ওয়েবসাইটের নাম লিখলাম,
এবার আছে কি ক্লিক, কোথায় ক্লিক করতে বলতেছে, তো বুকের উপরে ক্লিক করতে বলতেছে, তো এই হচ্ছে সেই বুকটা এখানে বসবে যেখানে ক্লিক করতে বলবে। এবার শেষ করতে হবে। এইভাবে হচ্ছে লিংক লিখতে হবে। হ্যাঁ, তো লিংক লেখার জন্য যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। তোমার কাজটা হচ্ছে সেই লিংকটা খালি ওই ওয়েবসাইটের থেকে তথ্য নিয়ে নিয়ে লিখে দেওয়া। তো বুঝতে পারছো কিনা লিংক কিভাবে তৈরি করতে হয়? বলো, বুঝতে পারছো লিংক কিভাবে তৈরি? আচ্ছা, স্বাধীন বলতেছে ডাব্লু 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 না থাকলে কি হবে? অবশ্যই আমি বলে দিব স্বাধীন, যে ডাব্লু 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 না থাকলে কি হবে। অনেক ধন্যবাদ ভাই তোমার এই প্রশ্নটা করার জন্য। তুমি এই প্রশ্নটা না করলেও আমি বলতাম, তারপরে যে তুমি প্রশ্নটা করছো এই জন্য অবশ্যই তোমার ধন্যবাদ। কথা হচ্ছে ভাই, সব সময় যে এখানে ডাব্লু 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 থাকবে এর কোনো কথা নাই। মাঝে মাঝে ডাব্লু 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 থাকতে পারে, আবার ডাব্লু 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 নাও থাকতে পারে, শুধু এরকমও থাকতে পারে। এরকম হতে পারতো, কি হতে পারতো, যে বুকের উপর ক্লিক করলে book.com ওয়েবসাইটটি চালু হবে। তখন আমরা কি করতাম, যখন এরকম হবে তখন চেঞ্জটা কি, তুমি সুন্দর করে প্রথম অংশ ভালো করে লিখবা। এই যে এটার জন্য লিখতেছি, দেখো এই যে এটার জন্য লিখতেছি, এটা 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 যখন ডাব্লু 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 থাকবে না, আর এটা হচ্ছে যখন ডাব্লু 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 থাকবে, তা কি করবা, এইটুকুন সব ঠিক আছে। এরপরে তুমি যে খালি কি করবা, এই যে HTTPS এই জিনিসটা শুধুমাত্র দিবা না। যখন ডাব্লু 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 থাকবে না তখন HTTP// এই পর্যন্ত দিবা না তুমি। এই দেখো ডাব্লু 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 নাই মানে এই পর্যন্ত নাই, তাহলে শুধু কি আছে book.com, তুমি এখানে লিখে দেবা book.com। এবার এখানে শেষ করে দিবা। তার মানে আমি কি করলাম, আমি এইটুকুন আর না দিয়ে শুধু এইটুকুন দিলাম। যখন ডাব্লু 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 আগে থাকবে না তখন HTTPS আর দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তাহলে এবার কি আছে ভাইয়া, এবার আছে বুক, এবার বুক, এবার শেষ। একটু খেয়াল করো কেন এটা, কখন এটা, যখন ডাব্লু 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 আগে দেওয়া থাকবে না তখন HTTPS আর ডাব্লু 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 তো নাই দেওয়া, তো এই অংশ লেখা যাবে না। শুধুমাত্র এই পরে যে নামটা দেওয়া আছে, এখানে যে নামটা দেওয়া আছে সেই নামটা তোমার লিখতে হবে। বুঝতে পারছো কিনা এবার সবাই? স্বাধীন বুঝছো ভাইয়া? অনেক ভালো একটা প্রশ্ন করছো। এই আসলি কেন, ইজ্জত শেষ, কার ইজ্জত শেষ হয়ে গেল? তুই আসলি কেন স্বাধীন? কার ইজ্জত শেষ করে ফেলছো বলো? জিনিয়াস না থাকলে কি হবে? বুঝছি ভাইয়া, কোনো সমস্যা আছে ভাইয়া? কারো কোনো সমস্যা? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আমরা আর ভাই একটা ভালো কথা বলি তোর, যে হচ্ছে কোনো ঝামেলা হয়েছে, কোনো কিছু বুঝতেছো না বা কোনো কিছু ঝামেলা আছে, তো একটা কাজ করতে পারি আমরা। সেটা হচ্ছে আমাদের যদি 1 ঘন্টা হয়ে মানে আমরা 2 ঘন্টা 3 ঘন্টায় শেষ না করতে পারি, আমরা প্রয়োজনে হচ্ছে 10 মিনিট 15 মিনিট একটা লিঙ্ক দিয়ে আবার এসে ঢুকবো, কোনো সমস্যা নাই। কিন্তু আজকে 3টা অধ্যায় আলোচনা করতেই হবে আমাদের। আর একবার বোঝান, শফিকুল বলতেছে আর একবার বোঝান। শফিকুল ইসলাম কার আইডি ভাই এটা, কার আইডি একটু বলে দিও। এটা হচ্ছে আর একবার হচ্ছে ভাই, যদি ডাব্লু ডাব্লু এখানে লিংকের একটাই ব্যাপার, সেটা হচ্ছে এটা তো লিংকের একটা কমন ট্যাগ, এটা হচ্ছে লিংকের মেন ট্যাগ। তো তোমার খেয়াল করতে হবে যে হচ্ছে লিংকের যে ট্যাগটা থাকবে ওই ট্যাগটাতে তোমার খেয়াল করতে হবে যে ডাব্লু ডাব্লু ওয়েবসাইটের মধ্যে ডাব্লু 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 আছে কিনা। যদি ওয়েবসাইটের মধ্যে ডাব্লু 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 থাকে তাহলে HTTPS আসবে, আর যদি ডাব্লু ডাব্লু না থাকে তাহলে আর HTTPS আসবে না। এটাতে প্রোটোকল বলে, আর ডাব্লু 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 এর প্রোটোকল বলে। যখন ডাব্লু ডাব্লু থাকবে না তখন এই প্রোটোকলটাও আর প্রয়োজন হবে না। এই হচ্ছে বলছি, আমার মনে হয় বুঝতে পারছো। এবার আমরা নেক্সটে আগাই। গুরুত্বপূর্ণ জিনিসগুলোই তোমাদের আজকে দেখাবো, যেগুলো বারবার পরীক্ষা আসছে, যেগুলো আসে নাই সেগুলো নিয়ে আজকে কোনো আলোচনা হবে না। এবার আমি তোমাদের দেখাবো হচ্ছে HTML ব্যবহার করে কিভাবে টেবিল তৈরি করতে হয়। একটু জটিল টাইপের টেবিল দেখাবো আজকে তোমাদের। অনেকেই দেখছো, আবার অনেকে যারা ক্লাসে ছিল তারাও জানো, একটা দুইটা ব্যাচে করানো হচ্ছে, আমাদের স্পেশাল ব্যাচেও করানো হয়েছে। তারপর আর একবার দেখো, দেখে নাও। এটা একটা টেবিল, হ্যাঁ। তো টেবিল, একটা টেবিলের মধ্যে কি কি থাকে সেইগুলো আমি আগে তোমাদের বুঝাই। একটা টেবিলের মাথার উপরে আগে নাম থাকে, মনে করো ABC টেবিল।
এবিসি টেবিল মানে কিন্তু এবিসি শেখাবো না ভাইয়া, এবিসি টেবিলের বাংলা হচ্ছে প্রাথমিক টেবিল, যেটা প্রাথমিক থাকে একদম শুরুর একটা টেবিলে বলে এবিসি টেবিল। হ্যাঁ, তো প্রথমটার নাম হচ্ছে এবিসি টেবিল। তো এবিসি টেবিলের মধ্যে কি আছে আমরা একটু দেখে নিই। আমরা কি আঁকার চেষ্টা করতেছি একটু বুঝে নিই, একটু খেয়াল করো। তো আমি এই এই যে একটা টেবিল আঁকলাম, আর একটু জটিল করেও দেওয়া যায়, তারপরে আমি একটু এঁকে নিই, তারপরে আমরা আস্তে আস্তে জটিলের দিকে যাব। এটারে বলতেছি আমরা এ, এটারে বলতেছি বি, এটারে বলছি সি, এটারে বলছি ডি। একদম সহজ করে আগে একটু সামান্য একটু জটিল দিয়ে মোটামুটি সহজ করে তৈরি করা হয়েছে। তো এই টেবিলটা আগে একটু ভালো করে দেখো, টেবিলের দিকে তাকাও, তাকায় একটু সুন্দর করে দেখো আগে তোমরা, আমি কয়েকটা জিনিস সুন্দর করে তোমাদের একটু বলে দিব। তো একদম টেবিলের উপরে যেটা থাকে এটারে বলে ক্যাপশন, আমরা সবাই জানি টেবিলের উপরে যেটা থাকে সেটারে ক্যাপশন বলে। তো একটা টেবিলের ধাপটা কি, আস্তে 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 কিভাবে আগায় সেটা আগে তোমার বুঝতে হবে। তো এইচটিএমএল করতে গেলে সর্বপ্রথম আমাদের কাজ কি, আগে এইচটিএমএলটা লেখা। আমি টেবিল তৈরির জন্য সর্বপ্রথম যেটা করব যে এইচটিএমএল দিয়ে শুরু করব, তারপরে নিঃসন্দেহে বডি দিব, এটা একটা কমন জিনিস। যে কোনো এইচটিএমএল লিখতে গেলে প্রথমে এইচটিএমএল দিতে হবে, তারপরে বডি দিতে হবে, এটা একদমই একটা কমন জিনিস, সবাই জানি আমরা এই সম্পর্কে। এবার খেয়াল করো, একদম উপরে যেটা এটা এটা দিলাম মাত্র, এটা একটা ফর্মালিটিস দিতে হয়, দিলাম। এবার বলো তো এটা কি। আচ্ছা, যারা এগুলো পারো আমার একটু মোবাইলে তোমরা কি করো ওই টাইপিং করে দাও, তাহলে বুঝবো যে কে কে আগে থেকেই পারো আর কারে কারে আমি আজকে শিখাইলাম এখন। তাহলে যারা যারা পারো একটু ফোনে টাইপ করো, করে আমারে দাও এই টেবিলের জন্য। আচ্ছা, এই যে টেবিলের উপরে যেটা থাকে এটার নাম হচ্ছে ক্যাপশন, এটার নাম হচ্ছে ক্যাপশন। তো টেবিলের উপরে যদি কিছু থাকে সেটার নাম কি, ক্যাপশন। মোটামুটি সবাই জানো, যারা একটু জানো না তারা একটু দেখে নাও। তো এটা হচ্ছে ক্যাপশন, আমরা ক্যাপশন দিব, যার যা নাম সেইগুলো দিতে হবে আর কি। তাহলে উপরেরটার নাম ক্যাপশন, তারপরে ক্যাপশন দিয়ে আমরা লিখবো এবিসি টেবিল। এবার ক্যাপশন শেষ করব আমরা, হ্যাঁ, যে এখানে ক্যাপশনটা আমরা কি করে দিলাম, শেষ করে দিলাম, কারণ আমাদের ক্যাপশন লেখা শেষ। তাহলে প্রথমে আসে এইচটিএমএল, তারপরে বডি, তারপরে আসে ক্যাপশন। এবার যখন টেবিল আঁকতে হবে তখন টেবিলের চার কোণা আগে আঁকতে হবে, টেবিলের চার কোণার নাম হচ্ছে টেবিল বর্ডার। এই যে টেবিলের চার কোণায় যে দাগ এটার নাম হচ্ছে টেবিল বর্ডার। বানানটা একটু দেখে নাও, তাহলে প্রথমে দিতে হয় এইচটিএমএল, তারপরে বডি, তারপরে ক্যাপশন, তারপরে টেবিল বর্ডার। এবং টেবিল বর্ডার সবসময়ের জন্য এক হবে, টেবিল বর্ডার সবসময়ের জন্য কত হবে, টেবিল বর্ডার সবসময়ের জন্য এক হবে। একটু দেখো, এবার আমরা টেবিল বর্ডার দিয়ে ফেলছি, এবার দেখতে হবে এই টেবিলে কয়টা সারি থাকে। সারি হচ্ছে এরকম, এই যে শোয়ানো যে দাগগুলোকে সারি বলে, এইগুলো বলে সারি, আর এইগুলোর বলে কলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে মোট একটা, দুইটা, তিনটা। খেয়াল করো যে একটা, দুইটা, তিনটা সারি আছে, সারিগুলোকে বলে টেবিল রো, সারি ইংরেজি রো, আর এই সারিগুলোরে বলা হয় টেবিল রো। তো টেবিল রোরে সংক্ষেপে বলে টিআর, টেবিল রোরে সংক্ষেপে কি বলে, টিআর বলে। তো আমরা প্রথম যে সারিটা শুরু করব এইটা হচ্ছে আমাদের প্রথম সারি, এই যে দেখতেছো এটা প্রথম সারি। তো আমরা এই পাশের গুলো একটু মুছে দিই, এগুলো একটু মুছে দিই, একটু মুছে দিই। তাহলে প্রথম যে টিআর থাকবে এটার প্রথম সারিটা বলে প্রথম টিআর, ফার্স্ট টিআর। তো প্রথম টিআর আমরা দিব। তো এই সারির মধ্যে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর বলে টিডি। তথ্য মানে কি ভাই, ডেটা, তাই না? দেখো এই যে এ বি সি ডি এই যে তথ্যগুলো আছে এগুলো আমরা বলতে পারি টেবিল ডেটা। তো টেবিল ডেটা, এই টেবিল ডেটার সংক্ষেপে বলা হচ্ছে টিডি, টেবিল ডাটা এটার সংক্ষেপে কি বলা হচ্ছে, টিডি। তাহলে এর বলা হবে টিডি। একটু ভালো করে খেয়াল করো, আমি এই টিডি দিলাম, একটু এখানে কথা আছে কিন্তু আমি একটু পরে বলতেছি। আমি টিডি দিলাম, আপাতত টিডি দিয়ে ওখানে এ লিখলাম, এখানে টিডি শেষ করলাম। এখন দেখো তো এটা এ দিলাম, আমি কি এই প্রথম যে টিডিটা ছিল এখানে দেখো এটার আমার নাম বলছি কি টিডি, এর ভিতরে যত তথ্য আছে এগুলোর নাম কি বলবো ভাইয়া, টিডি বলবো। এখন দেখো তো এই যে এ, এই এটা
এই দিক দিয়ে দাগটা উঠতে পারতো কি, মানে এই কলামটা, এই যে এইখান থেকে যে কলামটা উঠছে, এই কলামটা উপরের দিকে যেতে পারতো কিনা? অবশ্যই উপরের দিকে যাইতে পারতো। তাহলে উপরের দিকে যদি যাইতে পারতো তাহলে হচ্ছে এইখানে দাগটা এইভাবে উঠে যেত না? তাহলে এখানে মোট কয়টা কলাম হইতো? 2টা কলাম হইতো। এই দাগটা উপরে উঠলে কয়টা কলাম হইতো? 2টা কলাম। তাহলে এই যে এটা কয়টা কলামের জায়গা দখল করছে? 2টা কলামের জায়গা দখল করছে। এই জন্য এটার নাম হবে হচ্ছে কল স্পান। কল স্পান 2। কারণ কি? কল স্পান মানে হচ্ছে কলাম দখল করা। তাহলে কয়টা কলামের জায়গা দখল করছে? 2টা কলাম। দেখো এই দাগটা উপরের দিকে উঠতে পারতো, কিন্তু ওঠে নাই। তার মানে 2টা কলামের জায়গা একা দখল করে বসে আছে। তাহলে আমরা কি বলবো এর ব্যাপারে? বলবো হচ্ছে কল স্পান। এই কথাটা কোথায় বলবো ভাইয়া? এই কথা বলবো প্রথম টিডির মধ্যে, কল স্পান 2। এই দেখো, আমি তাহলে প্রথম টিডির মধ্যে কি ইনফরমেশন দিলাম? যে 2টা কলামের জায়গা দখল করছে, এই জন্য লিখলাম কল স্পান 2। এটা বুঝছো কিনা আমার একটু বলো, সবাই কমেন্ট করো, একটু কমেন্ট করো, আমি পানি খেয়ে আসি। কি অবস্থা? কমেন্ট করছো, এটা বুঝছো কিনা? না বুঝলে আবার বুঝাই দিব। কে কে বোঝো নাই কমেন্ট করো যে ওইটা কল স্পানটা বুঝছো কিনা। না ভাইয়া বুঝি নাই, কে যেন বলছে ভাইয়া বুঝি নাই, কে যেন বললো ভাইয়া বুঝি নাই, আপনার মেসেজ দিছে। বুঝছি ভাই, অনেকে বোঝে নাই, আবার অনেকে বুঝছে। বুঝছি ভাইয়া। নূপুর বলতেছে বুঝছি, কে যেন বোঝো না, আরেকবার একটু কমেন্ট করো তো, উপরে চলে গেছে, একটু দেখি। বুঝছি ভাই, কে বোঝো নাই? একবার একটু বলে দাও যে বুঝি নাই, কল স্পানটা বুঝি নাই। অ্যালিজেন্স সেন্টার দিতে হবে না? হ্যাঁ ভাই, অ্যালিজেন্স সেন্টার দিতে হবে, ওটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। হ্যাঁ, কিন্তু আগে আমরা কল স্পানটা ক্লিয়ার করতেছি। স্বাধীন বোঝো নাই না? বুঝি নাই। থ্যাংক ইউ স্বাধীন, একটু দেখে নাও। স্বাধীন, আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে, দেখো যে এই যে এ, একটু ভালো করে খেয়াল করো যে এর এই যে নিচে যদি দেখো তো, এই যে যে জায়গাটা নিয়ে আসে, যে এই সম্পূর্ণ জায়গাটা নিয়ে আসে, কিন্তু বি কি অতখানিক জায়গা নিয়ে আসে? না, বির এইখানে আরো একটা ঘর আছে, দেখো সিরও একটা ঘর আছে। তাহলে এ, বি আর সি যে জায়গাটা নিয়ে আসে, এ কিন্তু একাই সেই জায়গাটা নিয়ে আসে। তার মানে বির ঘরটা আর সির ঘরটা মিলে একা দখল করে রাখছে। তাহলে একটু যেমন খেয়াল করবা, যদি কেউ এরকম দাগটা যে এখান থেকে একটা কলাম হতে পারতো, সেই ক্ষেত্রে এর ঘরেও 2টা কলাম থাকতো, কিন্তু এর ঘরে কিন্তু কোনো কলাম নাই, একটাই আছে। তাহলে একা কার কার জায়গা দখল করছে? বি আর সি মতো জায়গা দখল করছে। এই জন্য আমরা বলতেছি যে ও 2টা কলম দখল করছে, এই জন্য এর নাম হবে কল স্পান 2। 2টা কলমের জায়গা দখল করছে, এই জন্য এর নাম কি হবে? কল স্পান 2। তার মানে তুমি যদি কখনো দেখো যে এই দাগটা উঠতে পারতো কিন্তু ওঠে নাই, এই দাগটা উঠতে পারতো না, পারতো কিন্তু ওঠে নাই, তাহলে এই জন্য বলতে হবে যে কল স্পান 2 ও 2টা কলমের জায়গা দখল করছে, তাই না? তাহলে আমরা কি বলবো? যে হচ্ছে এ সম্পর্কে বলবো এই সারিতে কিন্তু এ ছাড়া আর কেউ নাই। তাহলে এই সারিটা আমরা শেষ করব। দেখো আমরা টিআর একবার শুরু করছিলাম, এই সারিটা আমার লেখা শেষ হয়ে গেছে, এখন টিআরটা কি করছি? ক্লোজ করে দিছি। এবার দেখো পরের সারিটা আসো, এই যে এই সারিটা আসো, এই সারিটা মানে পরেরটা সারি, পরের সারি মানে আবারও টিআর, আর একটা টিআর। তো এবার আমরা আর একটা টিআর ওপেন করব। ওপেন করে এই সারিতে কে পড়ে দেখো তো, এই সারিটার মধ্যে বি বি পড়ে, আবার সিও পড়ে। সিও কিন্তু এই সারির মধ্যে আছে না? সিও আবার এই সারির মধ্যে আছে। তাহলে সি যখন এই সারির মধ্যে থাকবে, তখন একটু দেখো তো এই 2 নম্বর সারির মধ্যে কে কে আছে? বি আছে আর সি আছে, বি আর কি? সি। তাহলে 2 নম্বর সারিতে আমরা লিখবো বি আর সি। তো প্রথম টিডি দিয়ে আমরা লিখলাম বি, টিডি শেষ করলাম। কিন্তু যখন আমরা সি লিখবো, একটু দেখো তো ভাইয়া, সির জন্য যখন টিডি দিব,
এই যে সি লিখলাম, টিডি শেষ করলাম। আমরা এই তথ্যটা একটু মুছে দিই না। তো সির ব্যাপারটা কি একটু খেয়াল করো তো, যে সি কি করছে দেখো তো, যে জায়গাটা আমি সিটা লিখে দিলাম, যে জায়গাটা বি আর ডি নিয়ে আসে, আমি যদি এই যে জায়গাটা দেখি, দেখো তো এই যে একটা দাগ, এই সির এই পুরো জায়গাটা দেখো একটু ভালো করে, সির এই যে সম্পূর্ণ যে জায়গাটা, এই জায়গাটা দেখো একই রকম জায়গায় বি আর সি আছে, কিন্তু এই জায়গা দিয়ে একটা রো ঢুকতে পারতো, এইদিকে দাগ গেলে বলে রো, আর এইদিকে দাগ দিলে বলে কলাম। তো এই দিক দিয়ে একটা রো ঢুকতে পারতো কিন্তু ঢোকে নাই, তার মানে সি দুইটা রোর জায়গা দখল করছে। এদিকে যদি একটা দাগ ঢুকে যাইতো তাহলে কয়টা রো হইতো? দুইটা রো হইতো, দুইটা সারি হইতো। কিন্তু যে দাগ ঢোকে নাই, তাহলে সি একা কি করছে? দুইটা রোর জায়গা দখল করে আছে। এই জন্য সির ব্যাপারে তথ্য হবে রো স্পান। কয়টার জায়গা? দুইটার জায়গা দখল করছে, এই জন্য নাম কি হবে? রো স্পান 2। একটু খেয়াল করি তাহলে এই তথ্যটা আমরা কিসের মধ্যে দেব? প্রথম টিডির মধ্যে দিব, রো স্পান 2। হ্যাঁ, এগুলো একটু মুছে আমি নিচে দিয়ে দিলাম সি, এবার টিডি শেষ। দেখো এই সারিতে আমাদের কোনো কিছু আছে, আর এই সারিতে নাই, সিও লিখে দিছি। এখন শুধু বাদ আছে ডি সম্পর্কে লিখতে। আমরা কার কার সম্পর্কে লিখছি? এস সম্পর্কে লিখছি, বি সম্পর্কে লিখছি, সি সম্পর্কে লিখছি। এখন বাকি আছে কে? পরের সারিতে ডি আসবে, তাহলে এই সারিটা আমরা শেষ করে দিব। সারিটা শেষ করে দিলাম, এবার পরের সারিতে আসলাম, আবারও টিআর লিখলাম, টিআরটা ওপেন করলাম, ওপেন করে এবার শুধু কাটে দিব ডি। ডির কি কোনো সমস্যা আছে? না, ডি যার যার ঘরে সে আছে, সমস্যা না থাকলে শুধু টিডি দিব, ডি লিখবো, টিডি শেষ করব। এবার এই সারিও শেষ হয়ে গেছে, তার মানে টিআর এখানে ক্লোজ। তাহলে একটু বলো তো এই পর্যন্ত কে কে বুঝছো? আমি একটু লাইন দিয়ে দিই। 1 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9, 10, 11, 12, 13। আমার একটু বলো 13 নম্বর লাইনের মধ্যে কোন নম্বর লাইনে তোমাদের সমস্যা আছে? বলো দেখি কোন নম্বর লাইনে ঝামেলা আছে? মাথার উপর দিয়ে গেল, কার জন্য মাথার উপর দিয়ে গেছে? লাইনটা বলো, কোন লাইনটা মাথার উপর দিয়ে গেছে একটু বলো আমারে। কার কোন নম্বর লাইনটা মাথার উপর দিয়ে গেছে একটু বলো। আর একবার বুঝান প্রথম থেকে। আচ্ছা, আর একবার বুঝাবো প্রথম থেকে। বুঝছি, কিন্তু কোন কোন লাইনে ঝামেলা আছে একটু বলো তো সবাই। অর্পণ 6 নম্বর লাইন। আচ্ছা, 6 নম্বর লাইন বুঝবো, আর একটা লাইনগুলো বলে দাও যে কার কোন লাইন। কোনো নাম্বারে নাই? আচ্ছা, তোর তো সবকিছু উপর দিয়ে যায়। আচ্ছা, 6 নম্বর লাইন, সব লাইন ভাই। আচ্ছা, আরমান শেখ বলতেছে সব লাইন। আরমান ঠিক আছে, আমি আর একবার বুঝাই দিব তোমার জন্য, হইলো কোনো সমস্যা নাই। আরমান আর একবার বোঝার চেষ্টা করবো, আর একটু দেখে নি স্পেসিফিক কারো কোনো নাম্বারের লাইন আছে কিনা, যে এটা সমস্যা হয়েছে স্পেসিফিক আছে কিনা একটু দেখে নি। আমি সবগুলো আর একবার বুঝাই দিব আরমান, কোনো সমস্যা নাই, সবগুলো বুঝাই দিব ভাই। আচ্ছা, সবগুলো একবার বুঝাই দিই, আর মানে যেহেতু সবগুলোই ঝামেলা আমি আর একবার বুঝাই দিই, তাই না? খেয়াল করো, আমি আর একটা বার বুঝাই দিই তোমাদের, একটু খেয়াল করো। সেটা হচ্ছে তোমার প্রথম বুঝতে হবে যে তুমি আগে টেবিলটা ভালো করে বোঝার চেষ্টা করো। যারা একটু কম বুঝতেছো টেবিলটা বোঝো। তুমি এই টেবিলের দিকে প্রথম তাকাও, তাকায় দেখো যে তুমি টেবিলটার দিকে তাকাইলে একটু মনে হচ্ছে না যে কি কি ঝামেলা আছে? ঝামেলাটা কি আছে? আমি এই টেবিলটা আর একবার রাখি তোমাদের জন্য, আর একবার রাখি, যারা বোঝো নাই তাহলে বুঝে যাবা। যারা বোঝো নাই আমি আর একবার টেবিলটা এরকম ছিল না? একটু খেয়াল করো। তো আমি যে কাজটা করি প্রথম এটা আঁকি, যেমন এই শাড়িটার দিকে আঁকি, দেখো খেয়াল করো, এটা ছিল এ। হ্যাঁ, তো এই শাড়িটা একটু খেয়াল করো তো, যে আমি ঠিক কি করছিলাম, এইখান থেকে আর একটা ঘর কাটছিলাম, তাই না? তো এই ঘরের এই যে লম্বালম্বি যে দাগটা আছে, এই যে লম্বালম্বি দাগ, তার মানে এই ঘরে এখন এখনের অবস্থা কি বলতো? যে এটা একটা শাড়ি,
আর এটা একটা কলাম, এটা মানে দাগ উপরের দিকে থাকলে তারে কলাম বলে। দেখো ঘরের কলাম কেমন থাকে, সোজা না, এটারে কলাম বলে। আর এইগুলোরে বলে রো, ঘরের রো, রো মানে সারি। তো একটু খেয়াল করো, এটারে বলে সারি। আর এই যে একটা কলাম, এটা একটা কলাম। তাহলে কলাম কয়টা? দুইটা কলাম আছে, একটা সারি আপাতত, আর এই একটা সারি, দুইটা সারি আপাতত আছে। একটু দেখে খেয়াল করো, আমি এখানে আরো একটা সারি দিছিলাম, তার মানে এই দিকে যত দাগ থাকবে ততগুলো সারি। তাহলে এখানে আর একটা সারি আসছে, এইখানে আর একটা সারি আসছে। তো একটু খেয়াল করো, কলাম কয়টা আছে? কলাম দুইটাই আছে, কিন্তু সারি কয়টা হয়ে গেছে? তিনটা হয়ে গেছে। এখন দেখো তো, এই কলামের দাগটা খেয়াল করো, এখানে একটা কলাম, এই পর্যন্ত একটা কলাম, এইটা একটা কলাম, খেয়াল করছো? এটা একটা কলাম, এটা একটা কলাম। এখন কি হয়েছে, এই দাগটা যদি এই পর্যন্ত উঠে যাইতো, দেখো এই যে যে দাগটা এখানে আছে, যদি এই পর্যন্ত উঠে যাইতো, তাহলে এখানে ঘর হইতো কয়টা? কলাম হইতো কয়টা? দুইটা কলাম এখানে হইতো। এখানে দেখো এই পাশেরটা কলাম, এই পাশেরটা, কিন্তু উপরে কি দুইটা কলাম আছে? নাই। উপরে যায় কিন্তু কোনো কলামই নাই, উপরে আছে নাই। তাহলে কি করছে এ? কি করছে এ? এই কলামটার জায়গাও দখল করছে। এই পাশ তো দখল করছে, দেখো বি যতখানি জায়গা নিয়ে আছে, এরকম যদি হইতো, বি যতখানি জায়গা নিয়ে আছে এও ততখানি জায়গা নিয়ে থাকতো। কিন্তু বি কি, এ কিন্তু তা করে নাই। এ কি করছে? এ এই যে এই পাশে যে সি আছে, সির জায়গাও দখল করছে। তার মানে কয়টা কলমের জায়গা দখল করছে? এই পাশের কলমের জায়গা দখল তো করছেই, আবার এই পাশের জায়গার কলমের জায়গাও দখল করছে। তার মানে বি এ কয়টা কলমের জায়গা দখল করছে? দুইটা কলমের জায়গা দখল করছে। এই জন্য আমরা বলতেছি কল স্পান। কল মানে কলাম, স্পান মানে দখল করা। কয়টা কলাম? এই পাশের কলামের জায়গাও দখল করছে, এই পাশের কলামের জায়গাও দখল করছে। এই জন্য কল স্পান 2। একটু বুঝছো কিনা বলো তো কল স্পান 2 এর ব্যাপারটা? একটু ভালো করে বলো। এই যে এ এই পাশের কলামের জায়গাটাও দখল করছে, এই পাশের কলামের জায়গাটাও দখল করছে। তাহলে এই এ কয়টা কলামের জায়গা দখল করলো? দুইটা কলামের জায়গা দখল করছে। এই জন্য এর নাম হবে কল স্পান 2। বুঝছো কিনা বলো, এর কল স্পান 2 এর ব্যাপারটা বুঝছো কিনা বলো দ্রুত। এবার কি ক্লিয়ার? স্বাধীন একটু কমেন্ট করে দাও তো বুঝছো কিনা ভাইয়া, যে এ দুই পাশের কলামের জায়গায় দখল করছে, এই জন্য কল স্পান 2 হয়েছে। এর ব্যাপারটা ক্লিয়ার? 6 নম্বর লাইনে যা ঝামেলা ছিল। স্বাধীনের কমেন্টটা দেখতে চাই। স্বাধীন আসো? থাকলে একটু বলে দাও। জি ভাই, আরমান বুঝছে। আচ্ছা একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো তো, এবার সির কাজটা কি হয়েছে দেখো তো, সির ব্যাপারটা বোঝো। তাহলে এখানে কি ক্লিয়ার যে এ দুইটা কলমের জায়গা দখল করছে? এটা ক্লিয়ার, এটা 6 নম্বর ক্লিয়ার। এখন তোমাদের আর একটা জায়গায় যে ঝামেলা হতে পারে সেটা হচ্ছে সি। সি হচ্ছে দেখো তো, এইটা একটা সারি, সারিরে কি বলে? সারিরে বলে রো। এটা একটা রো, এটা একটা রো। একটু খেয়াল করো তো, সি কি করছে? বির রোর জায়গাটাও নিছে, আবার এখানে যে ডি ছিল তার রো, এই যে এই সারির জায়গাটাও নিছে একটা সারি, এই সারির জায়গাটাও নিছে। তাহলে কয়টা সারির জায়গা নিছে? দুইটা সারির জায়গা নিছে, এইটাও নিছে, এটাও নিছে। তাহলে দুইটা সারির জায়গা দখল করছে বলে কি হবে? রো স্পান, রো স্পান 2। এটা হচ্ছে ব্যাপার। কারণ তুমি দেখবা যে এইটা এই যে সি কি করছে, বিটাও নিছে আবার ডিটাও নিছে, তাহলে দুইটা সারি জায়গা দখল করছে, এর নাম কি হয়েছে? রো স্পান 2। কারণ মাঝখানে থাকলে অ্যালিজেন ম্যালিজেন এগুলো আমরা যারা পারি, যারা পারি না তারা এখন আর ওই ঝামেলার মধ্যে যাবো না। এনে অ্যালাইন সেন্টার টেন্টার লিখতে হয়, আমরা ওইদিকে গেলাম না। আমরা এইটা ভালো করে বুঝছি কিনা। এখন কি কোনো ঝামেলা আছে কল স্পান রো স্পান নিয়ে? একটু বলো তো, কল স্পান রো স্পান নিয়ে কি কোনো সমস্যা আছে? বলো, একটা কমেন্ট করে দাও দেখি, কে কে কে। না, সবাই বলতেছে না। তারপরে কে বলছে, কি বলছো আমি দেখি নাই। তারপরে বলো তো কেউ একজন, বুঝছো কিনা, কোনো সমস্যা আছে কিনা? আর কেউ? থ্যাংক ইউ রসিকুল, তুমি দেখতেছো নাকি ভিডিও? ভাই আপনি সত্যি অনেক ভালো পড়ান, থ্যাংক ইউ রসিকুল। আর কেউ বলো তো কোথাও ঝামেলা আছে কিনা? একেবারে ক্লিয়ার না? উপরের দুইটা একেবারে ক্লিয়ার? কে বললো একেবারে ক্লিয়ার? না ভাইয়া, শেষ এবং ক্লোজের বোঝাটা দেখা যায় না। আচ্ছা, না ভাইয়া শেষের ক্লোজিং এর বোঝায় দেন। আচ্ছা ঠিক আছে।
শেষের ক্লোজিং এর ব্যাপারটা আমি একটু তোমাদের বুঝাই দিই যে শেষটা কেমনে হবে, তুমি শেষ করবা কেমনে। দেখো এই যে আমি সব কিছু কি করছি, যেটা ওপেন করছি সেটাই কিন্তু আমি শেষ করছি, যেটা ওপেন করছি সেটাই শেষ করছি, সবগুলো ওপেন শেষ করছি, কিন্তু আমি এখন পর্যন্ত তিনটা জিনিস শেষ করি নাই। একটা হচ্ছে টেবিল বর্ডার শেষ করি নাই, তার মানে 4 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 1 নম্বর লাইন শেষ করি নাই। তাহলে ঠিক এই লাইনগুলো আমাদের শেষ করতে হবে। তাহলে শেষ করার সময় প্রথম কি শেষ করব, আমাদের সব লেখা হয়ে গেছে, তাহলে প্রথমে কি শেষ করব, টেবিল, টেবিল শেষ করব, এটা মনে রাখলেই হবে। শেষের ক্ষেত্রে প্রথমে টেবিল শেষ করব, তারপর হচ্ছে বডি শেষ করব, তারপরে এইচটিএমএল শেষ করব। প্রথমে টেবিল শেষ করব, তারপরে বডি শেষ করব, তারপরে এইচটিএমএল শেষ করব। বলো তো এখানে কোনো ঝামেলা আছে কিনা? ক্লোজিং হচ্ছে এর ব্যাপার, ওপেনিংটা এইটা দিয়ে শুরু, আর ক্লোজিং এ একটা দাগ আসবে খালি, এই হচ্ছে ব্যাপার। আর টেবিল বর্ডার দিছিলাম, কিন্তু লাস্ট শেষ করার সময় টেবিল বর্ডার দেওয়া লাগবে না, শুধু টেবিল দিলেই হবে। এই পর্যন্ত কি ক্লিয়ার? আমরা কোথাও কোনো সমস্যা আছে? এই ভিডিওটা তুমি যতবার টেনে টেনে খুশি দেখতে পারো, দেখলে তোমার যত ঝামেলা আছে সব দূর হয়ে যাবে। আসো আমি আর একটা গুরুত্বপূর্ণ এইচটিএমএল কোডিং তোমাদের দেখাবো এখন। এটা দেখায় আমরা এই অধ্যায়টা শেষ করব, এই অধ্যায়টা শেষ করব আমরা এইটা দেখায়। একটু দেখি এই অধ্যায়টা শেষ করে আমরা দেখি সবাই। এটা দেখায়, সেটা হচ্ছে এ স্কয়ার বি2, এটার জন্য কোন ট্যাগ হবে আমার একটু বলে দিবা। যে এর উপরে স্কয়ার দেওয়ার জন্য কি হবে, বি এর নিচে 2 দেওয়ার জন্য কি হবে, আমি একটু দেখি তোমরা কে কে পারো। উপর নিচে সবাই পারবা মেবি, একটু দেখতে চাই কে পারো। তোর ইনবক্সে গেলে দিছি, চেক কর। আচ্ছা কার ইনবক্স করতেছো? এ সাপ আর বিসুপ, থ্যাংক ইউ। শৈবল বলতেছে এ সাপ বিসুপ। আমি কিন্তু আজকে সত্যি অবাক ভাই, 29টা ছেলে মেয়ে একদম পার্মানেন্টলি আমি দেখছি যে তোরা যাস নাই কখনো। হ্যাঁ, তো 29টা ছেলে মেয়ের আসলে খুব ধন্যবাদ। এক 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আর ইয়ে বলতেছে, খায়রুল বলতেছে তোমরা কি ব্রেকে যাবা? আমি কি আরো 10-15 মিনিট ব্রেক দিয়ে পরের লাইভটা শুরু করব তৃতীয় অধ্যায়ের জন্য, নাকি আজকে এই পর্যন্ত শেষ করে দিব? কে কি বলবো বলো? এটা সবাই পারো, আমি চতুর্থ অধ্যায় নিয়ে আর আলোচনা করতে চাই না অ্যাকচুয়ালি। বলো, একটু বাতাস খাই, জোরে বাতাস খাই, দাঁড়াও, আমি ঘেমে গেছি না। তাহলে বলো, সবাই একটু বলো আজকে কি করা উচিত। আমি কি এটা ব্রেক নিয়ে তৃতীয় অধ্যায় করাবো, নাকি হচ্ছে আমি হচ্ছে কন্টিনিউ করে যাব তৃতীয় অধ্যায়, নাকি আজকে এই পর্যন্ত শেষ করে দিব? অধ্যায় শেষ করে আবার আসেন ভাই, এই অধ্যায় শেষ করে আবার আসেন ভাই। তন্দ্রা না ভাই, আমি কমেন্ট দেখতে চাই। করান ভাই, অর্পণ বলতেছে করান শেষ করে দেন আজকে। আচ্ছা লামিয়া জিম বলতে শেষ করে দেন, কোনো ব্রেক না, কন্টিনিউ ভাই, থ্যাংক ইউ। না ভাই শেষ করে দেন, করান ভাই। আচ্ছা মিশ্র প্রতিক্রিয়া, ব্রেক নেন 3 চ্যাপ্টার করান। আচ্ছা একবারে শেষ করান, আচ্ছা একবারে শেষ করান, কে বললো একবারে শেষ করান? না ভাই শেষ করে দেন, করান শেষ করায় দেন, আমি আছি সাথে। আচ্ছা থ্যাংক ইউ, ব্রেক দেন পরে। আচ্ছা আমরা একটা কাজ করি, হ্যাঁ আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 10 মিনিটের একটা ব্রেক দিতে পারি। কেউ ঘুমাবা না, এখন বাজে হচ্ছে 11:30, 10:30। তো আমরা তো 11টা থেকেও ক্লাস শুরু করছি, আমরা তো প্রথম দিকে 11টা থেকে শুরু করে আমরা কি করছি, 1টা পর্যন্তও ক্লাস করছি। তো আমার মনে হয় না যে খুব বেশি সমস্যা তোমাদের হবে। আমি 10 মিনিটের একটা ব্রেক দিই, জাস্ট 10 মিনিটের একটা ব্রেক দিই। 10 মিনিটের মধ্যে আমি এই ক্লাসটা একটু ইউটিউবে আপলোড দিয়ে দিই, আর তোমরা কি করো, একটু ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করে নাও হালকা পাতলা, বা একটু মাথাটা ঠান্ডা করো। তৃতীয় অধ্যায় তো একটু টাইম লাগবে আমাদের, আর ঘন্টা খানিক, 1 ঘন্টা আমার টাইম দিব আজকে আর তৃতীয় অধ্যায় শেষ করে দিব। দ্বিতীয় অধ্যায় প্রয়োজন আমরা কালকে শেষ করছি, আজকে করলাম না, কিন্তু তৃতীয় অধ্যায়টা একবার প্রথম থেকে আমি টাইনে দিব, যাতে করে এখানে হাফ অ্যাডার, ফুল অ্যাডার, ডিকোডার, এনকোডার, তারপর হচ্ছে তোমার রেজিস্টার, তারপরে হচ্ছে তোমার
ওই যে গেটের যে ব্যাপারটা আছে, সার্বজনীন গেটের প্রমাণ, এই জিনিসগুলো খুবই প্যারা দিবে তোমারে। আজকে একটু ক্লাসটা করো, 10টা মিনিটের একটা ব্রেক দিই কি? সবাই একমত 10 মিনিটের একটা ব্রেকে? ওকে ভাই, 10টা মিনিটের একটা ব্রেক দিই, আমার গলাটা একটু শান্তি পাবে, আবার তোমরা একটু রেস্ট নিতে পারো। 29 জনরেই আমি চাই, 10 মিনিট পরে 29 জনই আসবা। আমি হচ্ছে ই করি, বিশ্বাস করি, এবং আমি চাই তোমরা 29 জনই আবার ফিরে আসো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ।